আমার কিন্তু ভীষণ ভয় করছে। লিজার মুখে কথাটা শুনে বাইক থামিয়ে ফেললাম আমি। ভয় শব্দটা শুনতে খুব বিরক্তকর লাগে, আর লিজা বারবার এইসব কথা বলছে আর আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে। বাইক হঠাৎ করে থামিয়ে দেওয়ায় একটু অবাক হয়েছে লিজা। আবারও বলে উঠল, কি হলো, থামলে কেন? নাকি পেট্রোল শেষ? এই জন্যই লোকে বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি রাগত স্বরে জবাব দিলাম, তোমার কি মনে হয় না তুমি একটু বেশি বেশি ভয় পাচ্ছ? আর পেট্রোল ভরপুর আছে, তুমি খামোকা ভয় করো না তো। ভয় পাবো না তো কি? আমি কখনোই আমার পরিবারের সাথে এমন দুঃসাহস দেখাইনি। তো আমি দেখিয়েছিলাম বুঝি? মাঝপথে থামলে কেন তাহলে? নাকি ডিসিশন বদলালে? না, তার দরকার নেই। জায়গাটার দিকে তাকিয়ে দেখেছো একবার? আমার প্রশ্নটা শুনে লিজা এবার একটু নড়েচড়ে বসলো, চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। আমি বললাম, বাইক থেকে নেমে পড়ো। লিজা চারদিকে তাকাতে তাকাতে বাইক থেকে নেমে গেল। জায়গাটা তো অনেক সুন্দর। আগে থেকে চিনতে নাকি জায়গাটা? হুম হুম। না, চিনতাম না, অপরিচিত জায়গা, তাই বাইক নিয়ে আর সামনে এগোতে চাচ্ছি না, কেননা একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে, অন্ধকারে পথ ভুলে যেতে পারি। এরকম জায়গায় কেন এলে তাহলে? তুমি সব সময় ভুল সিদ্ধান্ত নাও। একটা কাজও তুমি পূর্ব পরিকল্পনা মাফিক করো না। অবস্থিত বুদ্ধি সবচেয়ে ভালো উপায়। হয়েছে হয়েছে, এখন কি তুমি রাতটা এখানেই কাটাতে চাইছো? লিজার মুখে বিরক্তকর ছাপ দেখে হে বলার সাহস হলো না আমার। বাইক থেকে নেমে আমিও চারদিকে তাকাতে লাগলাম। মহাসড়ক থেকে হঠাৎ করে একটা চৌরাস্তা দিয়ে জঙ্গলে ঢুকে পড়লাম। এরপর জঙ্গলের ছোট রাস্তা দিয়ে এই পথে এসে গেলাম। রাস্তাও চিনি না, আর উদ্দেশ্য জানা নেই, তবে নিশ্চয়ই দূরে কোথাও যেতে হবে আমাদের। বাড়ি থেকে পালানোর পর নিশ্চয়ই পরিবারের লোকজন আগে আশেপাশের কাছের পরিচিত জায়গাগুলো দিয়ে খুঁজবে, তাই আমাদের দূরের অপরিচিত জায়গা যেতে হবে। সেই উদ্দেশ্যে ছুটে চলছে দুজনে। দুজনের প্রেম অনেক দিনের, শত বাধা বিপত্তি ছিল এই প্রেমকে ঘিরে। দুই পরিবারের কেউই মেনে নেবে না আমাদের ভালোবাসা। পরিবার থেকে প্রেম মেনে না নিলে সচরাচর প্রেমিক যুগলেরা যে দুঃসাহসিক পথ অবলম্বন করে, সেই থিওরি আমরাও এখন প্রয়োগ করছি। অতঃপর অনেকটা পথ পাড়ি দেওয়ার পর এখন আমাদের একটু বিশ্রাম নেওয়ার পালা। এখন আমাদের পেছনে ঘন জঙ্গল, আশেপাশে বড় বড় গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এরকম জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয় নেই, তবে অন্ধকারে ভয়টা এমনিতেই এসে যায়। পেছনের জঙ্গল থেকে চোখ সরিয়ে লিজা সামনের রাস্তায় তাকালো। সামনে একটা খরস্রোতা ছোট খাল বয়ে চলছে। নিশ্চয়ই পাহাড়ি কোনো ঝর্ণার পানি এই খাল দিয়ে বয়ে চলে যায়। বর্ষা মৌসুম না হয়েও খাল পানিতে টইটম্বর। তবে খাল পার হওয়ার জন্য খালের উপর সুন্দর একটা কালভার্ট দেখা যাচ্ছে। তার অপাশে উঁচু উঁচু পর্বতগুলো দাঁড়িয়ে আছে। প্রকৃতির এক অপূর্ব লীলাভূমির কোল ঘেঁষে সৌন্দর্য অবলোকন করছে আমরা। লিজা অবাক হয়ে বলে উঠল, এটা তো দেখি স্বপ্নপুরী। তুমি নিশ্চয়ই প্ল্যান করে এখানে আমাকে এনেছো। জায়গাটা কল্পনার চেয়েও একটু বেশি সুন্দর। আমার চোখের দিকে তাকালো লিজা, বলল, সত্যি করে বলো তো, এটা তোমার পূর্ব পরিকল্পনা ছিল না? যদিও জায়গাটার ব্যাপারে আমি একদমই অবগত নই, তবু লিজাকে ইমপ্রেস করার জন্য মিথ্যা ক্রেডিট নিয়ে একটা গর্বসূচক হাসি দিয়ে বললাম, তোমার প্রেমিককে এখনো চিনতে পারলে না লিজা? আমি কতটা রোমান্টিক তুমি আজও বুঝলে না। জানতাম জান্টুস, কিন্তু জানো তো, এত কিছু মনে হয় সুখের হবে না। আমার খুব ভয় করছে, এখনো টেনশনে মাথা ঘুরছে। পাগল মেয়ে, এইসব ভুলে যাও। এখন মনে করো পৃথিবীতে এখন শুধু তুমি আর আমি আছি, আর আছে এই প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের এখন উপভোগ করার সময়, টেনশনে মাথা ঘোরাবার সময় নয়। কথাটা বলি দুজনে দুজনের হাত ধরে কালভার্টটার দিকে এগিয়ে যেতে লাগলাম। কালভার্টের উপরে গিয়ে কংক্রিটের রেলিংয়ে হেলান দিলাম আমি। লিজা আমার হাত ধরে পাশে দাঁড়ালো। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য অস্ত যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। লিজা প্রশ্ন করলো, কি ঠিক করলে? এই নির্জন জায়গাতে রাত কাটাবে নাকি? ভয় পাচ্ছ কেন? আমি সব পরিকল্পনা করে এসেছি। ভয় পাবো না। এসব নির্জন জায়গা দিনের বেলায় সুন্দর লাগলো, রাতের বেলা ভয়ঙ্কর হয়ে উঠবে না, তার কি গ্যারান্টি আছে? লিজার কথাটা শুনে আসলে একটু চিন্তা হতে লাগলো। কথাটা ফেলে দেওয়ার মতো নয়, বিশেষ করে সন্ধ্যা হতে হতেই খুব খারাপ পরিস্থিতির তৈরি হয়ে যাবে।
কিভাবে কাটাবো রাতটা জানি না। যদিও সময়টা খুব খারাপ যাবে, তবুও গণিতের সময়টা দেখে নেওয়া উচিত। এখন কয়টা বাজে? গড়ি থেকে চোখ সরিয়ে লিজার দিকে তাকে অভয় দেওয়ার জন্য বলে উঠলাম, হ্যাঁ তা ঠিক, তবে আমরা সবকিছু সহজ করে নিতে পারি। কাঁধ থেকে ব্যাগটা এখনো নামাওনি কেন? কথাটা বলে আমি লিজার কাঁধ থেকে ব্যাগটা ছাড়াতে লাগলাম। ব্যাগে কিছু শুকনো খাবার আর কাপড় চোপড় নিয়ে এসেছি। পকেট থেকে লাইটারটা বের করতেই লিজা অগ্নিশর্মা হয়ে বলে উঠল, খালিদ, তুমি কি সিগারেট খাও? সত্যি করে বলো। না রে বাবা, আগুন জ্বালাতে হবে তাই নিয়ে এসেছি। মেয়েরা যে কেন এমন সৌন্দর্যপ্রবণ হয়? লাইকার কাছে থাকলে কি কেউ স্মোকার হয়? চুরির সাথে থাকলে কি কেউ খুনি হয় নাকি? হতে পারে সে কসাই, নাকি রাইফেল সাথে থাকলে কেউ সন্ত্রাসী হয়? হতে তো পারে সে সেনাবাহিনীর সদস্য। কলম সাথে থাকলে কি কেউ পরীক্ষার্থী হয়? হতে পারে সে কবি। হয়েছে, আর পেঁচাতে হবে না। তুমি একদম ভালো ছেলে। এবার খুশি? হ্যাঁ খুব। এই খুশিতে আসো মিষ্টিমুখ করি। হে কি, তুমি ব্যাগে মিষ্টিও এনেছো নাকি? না রে পাগলি, এই মিষ্টি সেই মিষ্টি না, কাছে আসো বোঝাচ্ছি। কথাটা শেষ করে লিজার হাতটা ধরে এক জটকায় কাছে নিয়ে এলাম। কোমর জড়িয়ে ধরে টুটে টুট মাছাতে যাব, এমন সময় চমকে উঠলাম দুজনে। লিজার ফোনটা আচমকা বেজে উঠছে। পার্স থেকে ফোনটা বের করতে লিজার হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, বাবা ফোন করেছে, কি করব? পাগলি মেয়ে কোথাকার, তুমি ফোনটা এখনো সুইচ অফ করনি কেন? ফোনটা থেমে গেল তখনই। কয়েক সেকেন্ড পর আবারও ডিংটুং বাজতে লাগলো। লিজা এবার আরো অবাক হয়ে বলে উঠল, শিহাব ফোন করেছে। শিহাব নামটা শুনে মেজাজটা অত্যাধিক বিগড়ে গেল আমার। ফোনটা লিজার হাত থেকে কেড়ে নিয়ে খালের পানিতে ছুঁড়ে মারলাম আমি। হে কি, আমার নতুন ফোনটা? বেঁচে থাকলে আবার নতুন ফোন কেনা যাবে। পাগলি মেয়ে, ফোন অন করে রেখেছিলে কেন? যদি আমাদের নাম্বার ট্র্যাক করে তাহলে ধরা পড়তে বেশি সময় লাগবে না। আর শিহাব নিশ্চয় জেনে গেছে আমাদের পালানোর ব্যাপারে। শয়তানটা নিশ্চয়ই জেনে গেছে। আল্লাহ আল্লাহ করো যেন আমাদের ট্র্যাক না করে। আমার কথা শেষ হতেই লিজা বলে উঠল, তুমি জানো শিহাব তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে? 2বার প্রপোজও করেছে আমাকে। ও আসলে কি চায়? ও তোমাকে ভালোবাসে না লিজা, ও এসব করছে আমার সাথে শত্রুতা করে। কলেজ লাইফ থেকে আমাদের শত্রুতা চলছে। আমার সব কিছুতেই ও ঠ্যাং ঢুকে দিতে চায়। এমনও তো হতে পারে ও আমাকে ফলো করছে। আরে না, এত ভয় পাচ্ছ কেন? ওসব করবে না ও। আমরা যে পালিয়ে যাব এটা তো আমরা নিজেরাই জানতাম না, শিয়াব কি করে জানবে? আমার কথাটা শেষ না হতেই লিজা চমকে উঠল। একদম তো হয়ে দাঁড়িয়ে কালভার্টটার প্রান্তে তাকিয়ে রইল। আমিও সেদিকে তাকিয়ে রইলাম। জিজ্ঞেস করলাম, কি হলো লিজা? লিজা কাঁপা কাঁপা গলায় জবাব দিল, আমার মনে হলো গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে। সে আমাদের ফলো করছিল, আমাদের দেখে লুকিয়ে পড়েছে। আমি লিজার কথা শুনে অট্ট হাসি দিয়ে উঠলাম। ছেড়ে আসা কালভার্টের প্রান্তে একটা বড় গাছ খেয়াল করলাম। আসলে এই গাছের পেছনে লুকিয়ে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, কিন্তু এই নির্জন জায়গায় আমাদের সাথে কেউই বা লুকোচুরি খেলবে? আমাদের খুঁজে কেউ আসলে নিশ্চয়ই সরাসরি ধরতে না এসে লুকোচুরি খেলবে না? হু হু করে হেসে নিয়ে বললাম, ওরে পাগলি মেয়ে, তুমি এত ভীতু কেন? শিয়াব বা অন্য কেউ কেন এখানে আসবে এত তাড়াতাড়ি? তুমি অতিরিক্ত বইয়ের কারণে হ্যালুসিনেশনের শিকার হয়েছ। তাছাড়া এখন অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই হয়তো ভুল দেখছো। পাগলি মেয়ে কোথাকার। কিন্তু আমার কথা মানতে পারলো না লিজা, জোর গলায় বলল, না, আমি স্পষ্ট দেখেছি কেউ একজন লুকিয়েছে গাছের আড়ালে। লিজাকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা তাহলে চলো সত্য উদ্ঘাটন করা যাক, গিয়ে দেখা যাক গাছের আড়ালে কে। ব্যাগটা গাদে লুকিয়ে নিয়ে লিজার হাত ধরে যেতে লাগলাম গাছটার দিকে। ভয় আমারও একটু একটু করছে। যদি শিয়াব আমাকে ফলো করে থাকে তাহলে খুব খারাপ কিছু করতে চলেছে কপালে। লিজাকে যতই মিথ্যা সান্ত্বনা দেই না কেন, শিয়াবের মতো পাক্কা হারামির ব্যাপারে আমি নিজেও আন্দাজ করতে পারি না। নিজের স্বার্থের জন্য আর আমাকে বিপদে ফেলার জন্য সেসব কিছু করতে পারে। শিয়াব আর আমি কলেজ লাইফের বন্ধু ছিলাম, কিন্তু মাঝখানে ওর গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা হয়। আমরা দুজনই একই রকম দেখতে। কেউ কেউ বলতো আমাদের বয়সও নাকি একই রকম। দুজনকে উলটপালট করে দিলে কেউ কিছু টের পাবে না। যদিও ব্যাপারটা তা নয়, আমাদের চেহারায় অনেক অমিল রয়েছে। কিন্তু ওর স্বার্থপর গার্লফ্রেন্ড একদিন আমাকে প্রপোজ করে দিল। কারণ সে বছর লেখাপড়াতে আমি শিহাবের থেকে অনেক এগিয়ে ছিলাম। কিন্তু ব্যাপারটা কোনো রকমের জেনে যায় শিহাব। ওর গার্লফ্রেন্ডের পরে কি হয়েছে জানি না, তবে শিহাব আমার সাথে শত্রুতা শুরু করে দেয়। শিহাবকে বোঝানোর চেষ্টা করছে অনেক, কিন্তু কিছুই বুঝতে চায় না।
তাই শত্রুতার জব আমিও শত্রুতার মাধ্যমে দেওয়া শুরু করলাম। একটা মেয়ে শুধু শুধু আমাদের মধ্যে শত্রুতা বানালো। হিংসা থেকে উৎপন্ন হওয়া এখন সেই শত্রুতা গুড় হয়ে গেছে। মানুষ বড় হয়ে যায় তাদের মগজের বুদ্ধি, তাই শত্রুতাগুলো এখন অনেকটা উচ্চ পর্যায়ে। তবে আমাকে এখনও বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি শিহাবের জন্য। আসলে শিহাবের শত্রুতা আগে থেকে বুঝতে পেরে আমিও পাশ কাটাই। এখন আমার প্রেমিকাকে নিয়ে পড়েছে, কিছুতেই নাকি আমাদের এক হতে দিবে না। ঠিক আছে, দেখা যাবে। গাছের কাছাকাছি গিয়ে দুজনেই গাছের পেছনে উপরে নিচে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আশেপাশে তাকালাম আমি, না, কোনো জনমানবের অস্তিত্ব নেই। নিজেকে উদ্দেশ্য করে বললাম, পাগলি মেয়ে, বলেছিলাম না খামকে ভয় পাচ্ছিলে? তুমি আসলে সেই শুরু থেকেই ভয় পাচ্ছ। অতিরিক্ত ভয়ের কারণে এমন উল্টাপাল্টা দেখছো। এত ভয় নিয়ে কি প্রেম করা যায়? লিজা মাথা নিচু করে কোমল কণ্ঠে বলল, সত্যি তো, কেউ ফলো করছে না তো? না রে বাবা, এত ভয় পেও না, আমি তো আছি। আমার কথাটা শেষ করতে পারলাম না, কেমন একটা পচা গন্ধ নাকে আসলো। গন্ধ দুজনে নাক চেপে ধরলাম। লিজা বলে উঠল, কেমন পচা একটা গন্ধ আসছে। আমি তাকিয়ে দেখলাম কিছু দূরে অনেক ঝোপঝাড় খালের পাশ গেছে, সেখান থেকে সম্ভবত একটু কটু গন্ধ আসছে। লিজাকে বললাম, মনে হচ্ছে কোনো সাপ মরে পচে গেছে ঝোপঝাড়ের ভিতরে। চল আমরা কালভার্টার ওইখানে যাই, ওখানে কোনো গন্ধ নেই। আবার হেলান দিয়ে দাঁড়ালাম দুজনে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে। ব্যাগ থেকে খাবার বের করে দুজনে খেয়ে নিলাম। লিজা বলল, ঘুমাবো কোথায়? পরবর্তী কোনো পরিকল্পনা আছে কি তোমার? চিন্তা করছো কেন তো মেহুনা ইয়ার? আমার ব্যাগে তাঁবু টাঙানোর জন্য অনেক কিছু আছে, তাঁবু টাঙিয়ে ঘুমাবো। আর প্লিজ মশার কামড়টা একটু সহ্য করিও, কেননা এর কোনো ব্যবস্থা আমি করতে পারিনি। আর কালকের পরিকল্পনা কালকে সকালে করা যাবে। বাই দ্য ওয়ে, তুমি এমন জায়গায় ঘুমাতে পারবে? মানে? মানে এমন রোমান্টিক পরিবেশ কিভাবে ঘুমাবে? আমার তো ইচ্ছা করছে সারা রাত আজ প্রেম করে কাটিয়ে দেব। হয়েছে, এত উতলা হতে হবে না। সারা রাত মশা মারতেই চলে যাবে। বলেছিলাম না, সুন্দর জায়গাটা রাতের বেলা ভয়ঙ্কর হয়ে যাবে। আমি ভালোবাসা দিয়ে মশার কামড় বুলিয়ে দেবো, চিন্তা করো না। সব সময় আহ্লাদি, তাই না? লিজার কথায় চুপ করলাম আমি। এমন অপরিচিত নির্জন পরিবেশে নিজের মনের মানুষের সাথে কাছাকাছি দাঁড়ালে একটা ছেলের কেমন অনুভূতি হয় তা কোনো মেয়ে আদৌ বুঝতে পারে কিনা জানে না। রেলিং ধরে নিচে তাকিয়ে রইলাম দুজনে। জলের স্রোত দেখছি আর সময় পার করছি। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 8টা বেজে গেছে। খালের পাড় ঘেঁষে কিছু কংক্রিট ব্লক সারিবদ্ধভাবে রেখে দেওয়া, দুই পারে প্রায় একই রকম। এটা সরকারি জায়গা নাকি ব্যক্তিগত জায়গা জানি না, তবে জায়গাটা নিশ্চয়ই কোনো শৌখিন ব্যক্তির অধীনে আছে। আর জঙ্গলের পাহাড় ঘেরা একটা জায়গাতে এসব কাজ কে করলো সেটাও বুঝে আসেনি এখনো। কাল জায়গাটার ব্যাপারে খোঁজ নিতে হবে। মাথা ঘুরিয়ে দূরে তাকালো লিজা, বলে উঠল, আলোটা দেখতে পাচ্ছ খালিদ? লিজার প্রশ্ন শুনে আমিও তাকালাম সেদিকে। খালের পার ঘেঁষে একটা বাড়ি দেখা যাচ্ছে। সেটা ওই পারে, অথচ দিনের বেলায় বাড়িটা দেখিনি আমরা। বললাম, হ্যাঁ, আলোটা কোনো বাড়ি থেকে আসছে। দিনের বেলায় তো দেখিনি সেটা। আরে ঝোপঝাড় জঙ্গল এলাকা, এতে হচ্ছে কি নজর আসে? এখন অন্ধকারে আলো জ্বলছে বলে দেখতে পাচ্ছি। তাছাড়া তুমি তো ভয়ের মধ্যে ছিলে, এত কিছু খেয়াল করার সময় কি পেয়েছি আমরা? হ্যাঁ, তা ঠিক। বাড়ি যখন পেলাম তখন যাও বাইকটা নিয়ে আসো, আমরা বরং বাড়িতে গিয়ে রাত কাটাই। আরে কি বলো, ওটা কি তোমার পরিচিত আত্মীয়র বাড়ি নাকি? আরে বিপদে পড়েছি, জানলে নিশ্চয়ই থাকার ব্যবস্থা করবে। আমি একটু ভেবে নিয়ে বললাম, কথাটা অবশ্য ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু আমি চাচ্ছি কিছুক্ষণ নির্জনে তুমি আমি একসাথে কাটাই। ততক্ষণে বাড়ির লোকগুলো ঘুমিয়ে যেতে পারে। আরে আমার তো মনে হয় ওরা অনেক আগে ঘুমিয়ে গেছে, আমরা বরং মাঝরাতেই যাব। মাঝরাতে কেন? ততক্ষণে আমি আমার পাগলের সাথে প্রেম করব। দূর, আবার আলাদি করছো? লিজা লজ্জা পেয়ে চুপ করে রইল। আমি তাকিয়ে রইলাম লিজার চোখের দিকে, কিন্তু লিজা আমার দিকে না তাকিয়ে ঠোঁটে হাসি হাসি ভাব নিয়ে তাকিয়ে রইল খালের মাঝখানে। আমি সুযোগ বুঝে লিজার গা ঘেঁষে দাঁড়িয়ে হাতটা ধরে নিলাম আলতো করে। লিজা কীভাবে যেন চমকে উঠল, তা লক্ষ্য করে আমি বললাম, কি হলো, ভয় পেলে নাকি? খালিদ, মনে হলো খালের মাঝখানে এইমাত্র আমি একটা আলো জ্বলতে দেখলাম, যেটা জ্বলে ওঠার সাথে সাথে নিভে গেল। লিজার কথা শুনে মেজাজটা খারাপ করেই বলে উঠলাম, এখনো ভয়ে উল্টাপাল্টা দেখছো? তুমি চোখ বন্ধ করো তো। আমার বিশ্বাস তুমি চোখ বন্ধ করলে অনেক কিছু দেখবে। আসলে তুমি কিছুই দেখছো না নিজের চোখে, তোমার মস্তিষ্ক এইসব উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছে। না খালিদ, বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমি ঠিক দেখেছি। লিজার কথা শেষ করতে না দিয়ে
রেলিংয়ে ওর হাত দুটো চেপে ধরলাম। ওর মুখোমুখি দাঁড়াতেই বলে উঠল, কি করছো খালিদ? কোনো কথা নয়। লিজার ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। লিজার সুজুরে জাপটে ধরলো আমাকে। আমিও লিজাকে জাপটে ধরে ভালোবাসার বিনিময় করতে লাগলাম। ভালোবাসা বিনিময়ের জন্য এমন নির্জন পরিবেশ কখনো পাইনি এর আগে। আর লিজার অবান্তর ভয়গুলো দূর করার জন্য এই পদ্ধতিটা নিশ্চয়ই ভালো কাজ করবে। তাই মন ভরে ভালোবাসা বিনিময় করতে ব্যস্ত হয়ে গেলাম দুজনে। ঠিক সেই মুহূর্তে পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম আমি। ব্যথায় কুকিয়ে উঠলাম। কেউ একজন পিঠে চাকু ঢুকিয়ে দিয়েছে। আমি কুকিয়ে উঠতে লিজা আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে উঠল। পেছন থেকে ছুরি বের করে নিল কেউ একজন। আমি ঘুরে তাকাতেই সে আমার শার্টের কলার চেপে ধরলো এক হাতে। আমিও হাত ছাড়তে লাগলাম, কিন্তু পিঠে এত ব্যথা হচ্ছে যে শক্তি পেলাম না লোকটার সাথে লড়াই করার। লিজা ভয়ে চিৎকার করছে, কিন্তু গলা থেকে আওয়াজ বের হচ্ছে না ততটা। প্রচণ্ড ভয় পেলে এমনই হয়, কণ্ঠস্বরও চুপসে যায়। আমি আমার সামনে দেখতে পেলাম মুখ ঢাকা একটা লোককে, রুমাল দিয়ে মুখ ঢেকে নেওয়া। হাতের ছুরিটা আমার দিকে তুলে বলল, তোমাকে মরতে হবে খালিদ। এই চমৎকার সন্ধ্যা তোমার জন্য নয়, এটা আমার জন্য। গুড ইভিনিং খালিদ। গুড ইভিনিং ফর মি, ব্যাড ইভিনিং ফর ইউ। কথাটা বলেই আমার বুকে ছুরি চালাতে যাবে এমন সময় লিজার লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লোকটা ধাক্কা খেয়ে আমাকে আঘাত করতে ব্যর্থ হলো, কিন্তু তাল সামনে নিয়ে লিজাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমার শার্ট রক্তে ভিজে গেছে। লোকটা আমার মুখেও ছুরি চালিয়ে দিল। মুখের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে গেল। এরপর আমাকে রেলিংয়ের উপর বসিয়ে দিল। আমি শরীরের শক্তি পাচ্ছি না ব্যথায়। আমার হাঁটুতে ছুরির আঘাত করতে যাবে এমন সময় লিজা এসে আবারও ধরে ফেললো লোকটাকে লিজা পেছন থেকে জাপটে ধরায়। আমাকে সে আর আঘাত করতে পারছে না। আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম। লোকটা লেজার থেকে নিজেকে ছাড়িয়ে লিজাকে জাপটে ধরে কিছু একটা বলতে লাগলো। শুনতে পেলাম না আমি। রেলিং থেকে নিচে পড়ে গেলাম। পানিতে পড়ার সময় বন্দুকের গুলির শব্দ শুনতে পেলাম। ঠাস করে একটা শব্দ হলো, মনে হলো বাস পড়লো। তখনই আমিও পতিত হলাম খালের পানিতে। ভেসে যেতে লাগলো আমার অর্ধমৃত দেহটা। লিজার কি হাল হলো জানি না, নিশ্চয়ই সেটা শিহাব ছিল। আমাকে মারার পর এখন নিশ্চয়ই লিজাকেও শেষ করে দেবে শয়তানটা। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বন্ধ হয়ে যেতে লাগলো আমার। বাঁচাতে পারলাম না নিজেকে, বাঁচাতে পারলাম না নিজের ভালোবাসাকে। পানিতে হাবুডুবু খেতে খেতে চলেছি বেশে। সাঁতার কাটারও শক্তি পাচ্ছি না। জ্ঞান হারিয়ে ফেললাম আমি। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে দেখলাম ফার ঘেঁষে একটা কলা গাছের সাথে আমার শরীর আটকে আছে। আসলে কলা গাছ বলে ভুল হবে, এটা একটা কলা গাছের তৈরি ভেলা। হামাগুড়ি দিয়ে পাড়ে উঠে গেলাম। পিঠে এখনো ব্যথা করছে, মুখও ব্যথা করছে। পাড়ে উঠতে খেয়াল করলাম আমি সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি। কালবার থেকে লিজা আর আমি এই বাড়িটাই দেখছিলাম, একতলা বিশিষ্ট ভবন। তবে বারান্দার আলোটা কালবার থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাড়িটার গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। শরীরে একদম শক্তি নেই আর। কলিং বেলের সুইচটা দেখে একবার চাপ দিলাম। চাপ দিতে শক্তি হারিয়ে দুপ করে নিচে পড়ে গেলাম। আবারও চোখ বন্ধ হয়ে আসছে। তবে কানে শুনতে পেলাম কেউ একজন দরজা খুলছে। নিশ্চয়ই দরজার সামনে অর্ধমৃত এক আগন্তুক দেখে অনেক অবাক হবে সে। কথা বলার বা নড়াচড়া করার মতো কোনো শক্তি এখন আমার শরীরে নেই। লোকটা দরজা খুলেই আমাকে দেখে বলে উঠল, হু আর ইউ? আমার কথা বলার শক্তি না থাকা সত্ত্বেও জোর করে বলার চেষ্টা করলাম, হেল্প মি। লোকটা এবার আমাকে পর্যবেক্ষণ করে নিল। আমি উপর হয়ে পড়ে মুখ থুবড়ে পড়ে আছি। আমি জানি না তিনি আমার রক্তাক্ত পিঠটা দেখছে কিনা। তবে একটু পরই বলে উঠল, আগে আপনাকে ভেতরে নিয়ে যাই। আমি নিতর হয়ে গেলাম। শুধু অনুভব করলাম লোকটা আমাকে দুই হাত ধরে তুলে কাঁধে নিল। এরপর দরজা লাগিয়ে দিয়ে আমাকে একটা রুমের দিকে নিয়ে গেল। এরপর কতক্ষণ চলে গেল জানি না। যখন জ্ঞান ফিরল তখন অনুভব করলাম পিঠে কেউ কিছু করছে। লিজার কথা মনে পড়ে গেল আমার। লিজার নাম মনে হতে লিজা বলে উচ্চস্বরে চিৎকার করে উঠলাম আমি। ঠিক তখনই কেউ একজন বলে উঠল, অনেকদিন পর বাংলা সিনেমার দৃশ্য দেখলাম, তাও আবার বাস্তবে। জীবন ধন্য হলো। থেমে গেলাম আমি। লোকটার কথা শুনে হুড়মুড়িয়ে উঠে বসে পড়লাম। আমাকে শুয়ে রাখা হয়েছে একটা নরম বিছানায়, আর লোকটা এতক্ষণ আমার পিঠে ব্যান্ডেজ লাগাচ্ছিলেন। আমার তাড়াহুড়ো দেখে লোকটা আবারও বলে উঠলেন, প্লিজ ইয়াংম্যান, শান্ত হয়ে বসে থাকুন। আপনি এখন খুব দুর্বল। শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। আপনার এখন রেস্ট দরকার। আমি লোকটার কথা শুনে চেয়ে রইলাম
তার শরীরের দিকে। গায়ে সাদা অ্যাপ্রন পরিহিত লোকটাকে প্রথম দেখাতেই ডাক্তার মনে হচ্ছে। চোখে মোটা ফ্রেমের চশমা, মাথার চুল আধা পাকা, কোচা কোচা দাড়িগুলোতে এখনো পাক ধরেনি। চুল দাড়ি উস্কো উস্কো, খুব বেশি বুড়ো হয়নি লোকটা, চেহারা এখনো যুবক যুবক ভাবটা রয়ে গেছে। সবচেয়ে বেশি অবাক হলাম তার নাকে ব্যান্ডেজ দেখে। আমি শুধু তার দিকে চেয়ে রইলাম, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ওনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু আমার হতবাক চেহারা দেখে তিনি নিজেই বলে বসলেন। লাভ কেস, তাই না? কথাটা শুনি আমি উঠে দাঁড়াতে যাব, এমন সময় উনি আমাকে ধরে বসিয়ে দিয়ে বললেন, প্লিজ ইয়াংম্যান, আগে শান্ত হয়ে বসুন। আপনার বিশ্রামের প্রয়োজন এখন। অনেক রক্ত গেছে, শরীর খুব দুর্বল আপনার। আমাকে আটকাবেন না প্লিজ, আমার লিজা ভীষণ বিপদে আছে। লিজা? আমার প্রেমিকা, সে নিশ্চয়ই কালভার্ডে আছে, আমাকে সেখানে যেতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। আমি উঠতে গেলেই লোকটা আমার হাত ধরে বিছানাতে বসিয়ে দিল, এরপর বলল, ওয়েট ম্যান, আমি বুঝতে পেরেছি। আপনি আগে একটু শান্ত হন। আপনি বুঝতে পারছেন না, এটা আমার জীবন মরণের প্রশ্ন। আমার দেরি হয়ে গেলে লিজার কিছু একটা হয়ে যাবে। একদম বাংলা সিনেমা। 90-এর দশকে এরকম সিনেমা খুব ভালো লাগতো, এখন অবশ্য পাঞ্ছে লাগে। নায়ক নায়িকার একে অপরের জন্য এমন প্রেম, খুব দুর্বল দৃশ্য ছিল সে সময়। আপনি কি আমার সাথে মজা করছেন? দেরি করলে শিহাব আর লিজিকে খুন করে দেবে। না জানি মেয়েটা একা ওই শতানটার সাথে পেরেছে কিনা। ওয়াও, একজন ভিলেনের আবির্ভাব হলো। প্রেম কাহিনীটা জমে উঠল। তাহলে আপনাদের প্রেমের গল্পের ভিলেন হলো শিহাব। ইন্টারেস্টিং। মোটেও ইন্টারেস্টিং নয়, আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। নো ইয়াংম্যান, আমি সময় নষ্ট করি না, বরং আমি সময়ের সঠিক ব্যবহার করি। মানে? আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আপনার ক্ষত বিক্ষত শরীরের ট্রিটমেন্ট দিয়েছি, আর এখন আপনি আমাকে অবিশ্বাসের চোখে দেখছেন। বাংলা সিনেমার কাহিনীও এমন, যে উপকার করে সেই অবহেলায় শিকার হয়। আপনি আবারও বিষয়টাকে সিনেমার দিকে নিয়ে যাচ্ছেন। এটা আমার লাইফের ব্যাপার। এই জন্য আপনাকে শান্ত হয়ে বসতে হবে। প্লিজ বোঝার চেষ্টা করুন, বাইরে আমার সবচেয়ে প্রিয় মানুষটা বিপদে আছে, আর আপনি আমাকে এখানে শান্ত হয়ে বসতে বলছেন? এটা আমার পক্ষে কিভাবে সম্ভব? হতে পারে আপনার এখানে শান্ত হয়ে বসে থাকাটাই আপনার প্রিয় মানুষকে রক্ষা করতে পারে। আপনি অনেক অদ্ভুত কথা বলছেন। আপনি নিশ্চয়ই অনেক কিছু জানেন। লিজা কি এখানে এসেছে? সে কি আমার সাথে এখানে এসেছিল? আপনি কি তাকে দেখেছেন? শিয়াব কি এসেছিল খুন করতে? আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি আপনাকে শান্ত হয়ে বসতে বলেছিলাম। লোকটার কথা বলার ভঙ্গি এখন রাগত হয়ে গেছে, তাই আমি একটু শান্তই হলাম। যদিও এমন পরিস্থিতিতে শান্ত থাকাটা খুব মুশকিল কাজ। লোকটা শান্ত গলায় বললেন, না, আমি শুধু আপনাকেই দেখেছি, দরজার ওপাশে, আর কাউকে পাইনি। আর আপনি কালভার্টের কথা বলছিলেন? না, সেরকম কাউকে দেখিনি। আমি চতুর্দিকে ওকি ঝুঁকি দিয়েছিলাম, কাউকে পাইনি, শুধু আপনাকে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলাম, তাই আপনাকে ভেতরে নিয়ে এসে ব্যান্ডেজ লাগাচ্ছিলাম। লোকটার কথা শুনে নিজেকে একটু অকৃতজ্ঞ মনে হলো, তাই নিচু স্বরে বললাম, আসলে আমি অনেক দুঃখিত। আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি আপনার প্রতি এখনও কৃতজ্ঞতা প্রকাশ করিনি। আসলে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে যে আমি জ্ঞান শূন্যতায় ভুগছি। প্লিজ কিছু মনে করবেন না। না ইয়াংম্যান, আমি কিছু মনে করিনি। আমি বুঝতে পেরেছি আপনার সমস্যা, তবে এর সমাধানও নিশ্চয়ই হবে। দেরি করলে আর হবে না। শিহাব এমন জায়গায় আমাদের খুন করার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করবে না। আমাদের শত্রুতার ব্যাপারে আপনার কোনো ধারণা নেই। সে এমন সুযোগের অপেক্ষা দিয়েছিল এতদিন, আর আমি ভুল করে তাকে সুযোগ করে দিলাম। শিহাব কি খুব বড় মাপের গুন্ডা? স্বার্থ আর হিংসার বশবর্তী হয়ে মানুষ হিংস্র শয়তানও পরিণত হতে পারে। শিহাব এখন একা নয়, ওর কিছু চামচও যুক্ত হয়েছে আমাদের ক্ষতি করার জন্য। আচ্ছা, তাহলে শিহাবের ব্যাপারে জেনে আমার আর কোনো কাজ নেই। আপনি বরং আপনার ব্যাপারে বলুন। আমার ব্যাপারে? হ্যাঁ, আপনার ব্যাপারে একটু জানার দরকার আমার। কেন? হ্যাঁ, বলুন না। ফায়দাটা আপনারই হবে। আপনার প্রেমিকার উদ্ধার কাজে আপনাকে সহায়তা করব। কিন্তু আপনি তা করছেন না, উল্টো আপনি আমার সময়ের অপচয় করছেন। ট্রাস্ট মি, কথাই বলে ধৈর্যের ফল মিঠা হয়, কথাটা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য। আমি চুপ রইলাম। তিনি আবারও বললেন,
আমাদের পরিচয় পর্ব দিয়ে শুরু করা দরকার। আশা করি আপনার যে সময়টুকু অপচয় হবে তা আপনি আবার ফেরত পাবেন। আপনার কথাবার্তা খুবই রহস্যজনক। নিশ্চয়ই কাজগুলো আরো বেশি। বুঝেছি। আমি খালিদ। বয়স আন্দাজ করে নিন, বাকি সব কিছুই আন্দাজ করে নিলেই ভালো হয়। ইয়াংম্যান, আপনি ভীষণ চালাক। আমাকে এখনো বিশ্বাস করেননি। আমি প্রফেসর ভিক্টর। ভিক্টর? আপনি কি বাঙালি নন? আমি বাঙালি, তবে বসবাস বিদেশি। জীবনের বেশিরভাগ সময়ই বিদেশের বিশ্ববিদ্যালয় আর ফিজিক্স ল্যাবগুলোতে কাটিয়েছি। আমার পূর্বপুরুষরা কানাডার নাগরিক, কিন্তু আমার জন্মস্থান বাংলাদেশ। এজন্য এই দেশেই ফিরে এলাম আবার। আর শেষ বয়সে এই নির্জন জায়গায় ঘাঁটি করেছি নিজের গোপন গবেষণা শুরু করার জন্য, যদিও এটা সাকসেস প্রায়। কিরকম গবেষণা? সেটা বাদ দিন, এখন বলুন তো আপনার শরীর কেমন আছে? আমি সুস্থ আছি। আমার মাথায় শুধু লিজার চিনতে আসছে, আর কিছু নয়। হ্যাঁ, বুঝেছি। লিজাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। আচ্ছা, তাকে পেয়ে যাবেন। আপনি বিষয়টাকে এত সহজভাবে নিচ্ছেন কি করে? আপনিও সহজভাবেই নিতে চেষ্টা করুন। বিষয়টা তো জটিল, আবার ততটাই মজার। আপনি আবারও রহস্যজনক কথাবার্তা বলছেন। আচ্ছা, তাহলে কথা কম কাজ বেশি। লোকটা উঠে দাঁড়াতেই ঠোলাঠলি শুরু করে দিলেন। লোকটা উঠে বসার ভঙ্গি থেকেই মাথায় হাত দিয়ে বলে উঠলাম আমি, ও মাই গড, আমি এতক্ষণ একটা মাতালের সাথে কথা বলে সময় নষ্ট করছিলাম। ওহ শিট। আমার কথা শুনে লোকটা চড়াও হয়ে উত্তর দিল, হেই মিস্টার খালিদ, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আই এম ট্রাঙ্কস, বাট রাইট ইন দ্য রিদম। যে আপনি জাতীয় মাতাল তালে ঠিক, তা আপনার ধুল ধুল দুলুনি মার্কা বডিটা দেখেই বুঝতে পারছি। আমার কথা শুনে লোকটা রাগের চোখে তাকালো আমার দিকে। নিজেকে সামনে নিয়ে বললাম, ডোন্ট মাইন্ড প্রফেসর, মজা করছিলাম আর কি। মজা ছাড়ুন, কাজের কথায় আসুন। প্রফেসর ভিক্টর কথাটা শেষ না করতেই মেন দরজায় কলিং বেলের আওয়াজ হলো। চমকে উঠলাম আমার অন্তরাত্মা। আমি হাত ঘড়িটার দিকে তাকালাম। সময় এখন 11:30। এত রাত হয়ে গেছে অথচ আমি টেরই পাইনি। অনেক সময় অপচয় হয়ে গেছে। আবারও কলিং বেল বেজে উঠল। আমি আন্দাজ করতে লাগলাম কে হতে পারে। প্রফেসর বলে উঠলেন, আমি গিয়ে দেখে আসি কে এলো। আমি প্রফেসরকে আটকে দিলাম। হাত ধরে থামিয়ে দিয়ে বললাম, আপনি বসে পড়ুন। যদি লিজা হয় তাহলে অনেকবার কলিং বেল চাপবে, ওর ব্যাপারে আমার জানা আছে। আর যদি শিহাব হয় তাহলে আর কলিং বেল বাজাবে না। আপনি কি করে জানলেন তাদের মধ্যের কেউ হবে? কমন সেন্স। এই নির্জন জায়গায় আপনি ছাড়া নিশ্চয়ই আশেপাশে আর কোনো লোকজন থাকে না, তাই তাদেরই আসার সম্ভাবনা বেশি। খেয়াল করলাম দুজনেই কলিং বেল আর বাজছে না। প্রফেসর ভিক্টর বললেন, আপনার কথা রাইট, এটা নিশ্চয়ই আপনার শত্রু শিহাব। সে আর বেল বাজাচ্ছে না। আপনি কি করে বুঝলেন সে এমনটা করবে? কারণ ওর জায়গায় আমি হলেও একই কাজ করতাম। আমাদের দুজনের চিন্তা ভাবনাগুলো একই। এখন আপনি কি করবেন বা কি করার প্ল্যান করছেন? শিহাবকে খুন করব। আপনি আবারও মজা করছেন, তাই না মিস্টার খালিদ? আমার চোখের দিকে তাকান, দেখে কি মনে হচ্ছে আমি মজা করছি? আই এম সিরিয়াস ম্যান। বাইরে শিহাব আমাকে খুন করার জন্য উত পেতে আছে, আর আমি কি হাতে চুরি পরে বসে থাকবো? ও যদি নিজেকে খুন করে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই বাঁচিয়ে রাখবে না। তাছাড়া এটাই তার অনেক বড় সুযোগ আমাকে খুন করার। পুরো বিষয়টা এই জায়গাতেই দামাচাপা দিতে পারবে। নির্জন জায়গায় কেউ কিচ্ছুরি টের পাবে না। মোট কথা আপনি তাকে খুন করে দিতে চাইছেন। এক্স্যাক্টলি। তাহলে উঠে পড়ুন। আমি উঠে পড়লাম বিছানা থেকে। আমার গালের এক পাশে ব্যান্ডেজ করা। তখন থেকে কথা বলতে অসুবিধা হচ্ছে একটু। প্রফেসর ভিক্টরকে জিজ্ঞেস করলাম, প্রফেসর, আমি না হয় আক্রমণের শিকার হয়েছিলাম, কিন্তু আপনার নাকে ব্যান্ডেজ কেন? তখন থেকে বিষয়টা শুধু দেখছিলাম, কিন্তু জিজ্ঞেস করার সময় পাচ্ছিলাম না। প্রফেসর আমার কথা শুনে আমার মুখোমুখি দাঁড়ালো, চোখে চোখ রেখে প্রশ্ন করলো, তার আগে বলুন তো, আপনি কি এর আগেও আমার বাসায় এসেছিলেন? না। আমি যার থেকে আক্রমণের শিকার হয়েছি সে আপনার মতোই দেখতে ছিল। কবে আক্রমণ করেছিল? আজ রাতেই। স্ট্রেঞ্জ, শিয়াব এসেছিল নাকি? আমি জানতাম শতানটা আমার আগে এখানে এসেছে আমাকে খুন করার জন্য। আই ডোন্ট নো, তবে তার হাতেও আপনার হাতের ঘড়িটার মতোই সেম কালারের কালো ঘড়ি ছিল। প্রফেসর, নিশ্চয়ই আপনি চশমা ছাড়া ওকে দেখেন?
অদ্ভুত হলেও এটি সত্যি। আমি তার চেহারা স্পষ্ট দেখতে পাইনি, কারণ সে সময় চোখে চশমা ছিল না, কিন্তু তার ঘরের রংটা কালোই ছিল। জানতাম এমনই হবে, কিন্তু আক্রমণ কেন করলো? সে আমার প্রপার্টি আমার অনুমতি ছাড়া ব্যবহার করতে চাইছিল বলে আমি বাধা দিয়েছিলাম, আর তাই আক্রমণ করে বসে। ও আচ্ছা, খুবই খারাপ লোক, প্রফেসর আবারও বলে উঠলেন। আচ্ছা, আপনি কি সকালে এখানে এসেছিলেন? সকালে যে এসেছিল তারা তো একই রঙের ঘরে ছিল। অদ্ভুত তো, আপনি দেখছি সবখানি আমাকে টানছেন। রাগ করবেন না মিস্টার খালিদ, এটা করছিলাম আর কি। আমি প্রফেসরের গুমরা মুখটা অদ্ভুতভাবে হাস্যোজ্জ্বল হতে দেখে অবাক হয়ে চেয়ে রইলাম। তিনি আলনা থেকে একটা শার্ট নিয়ে আমাকে দিয়ে বললেন, এটা পরে নিন। আপনার রক্তাক্ত শার্টটা আমি ওয়াশরুমে রেখে দিয়েছি। আমি শার্টটা নিয়ে পড়তে লাগলাম। এতক্ষণ খালি গিয়েছিলাম চিন্তায়, সেটা মনেই ছিল না। পিঠের ব্যান্ডেজটা হালকা ব্যথা পাচ্ছি, এদিকে গালের ব্যান্ডেজের কারণে কথা বলতেও কষ্ট পেতে হচ্ছে। আমি শার্টটা পরে নিতেই প্রফেসর মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠলেন, চলুন এবার আপনার অপচয় করা সময়গুলো ফেরত দেওয়া যাক। প্রফেসর আপনি আবারও মজা করছেন? আমার চোখের দিকে তাকান, দেখি কি মনে হচ্ছে আমি মজা করছি। আই এম সিরিয়াস ম্যান। চলুন আমার সাথে, এই রুম থেকে বের হন। প্রফেসর ভিক্টর চেহারায় একটা সিরিয়াস ভঙ্গি নিয়ে আমার কথা আমাকেই ফেরত দিলেন। তাই আমি আর কথা না বাড়িয়ে প্রফেসরের পেছনে পেছনে যেতে লাগলাম। বেডরুম থেকে বের হয়ে তিনি সোজা ডাইনিং রুমের দিকে গেলেন। যাওয়ার আগে বেডরুমের সুইচটা অফ করে দিলেন। ডাইনিং রুমের মাঝখানে গিয়ে দাঁড়াতেই দেখলাম সামনের দেওয়ালে একটা লিফট। অবাক হয়ে বলে উঠলাম, প্রফেসর আমার জানা মতে আপনার বাড়িটা একতলা ভবন, কিন্তু লিফট? আপনি বুঝতে ভুল করছেন মিস্টার খালিদ, এটা একটা জাদুর বক্স, লাইক এ ম্যাজিক বক্স। এটাই আপনার অপচয় হওয়ার সময়কে ফিরিয়ে দেবে, আপনাকে পৌঁছে দেবে সেই সময়ে যে সময়ে আপনি যেতে ইচ্ছুক। আপনি সময় নিয়ে খেলা করতে পারবেন, সময়ের সাথে পাল্লা দিতে পারবেন। প্রফেসর আপনি একটু আগে রহস্যজনক কথা বলছিলেন, কিন্তু এখন হাস্যকর কথাবার্তা বলছেন। আপনি কি সত্যি আমার সাথে মাতলামি করছেন? প্লিজ এমন করবেন না, এটা আমার লাইফের ব্যাপার। আপনি অনেক মজা করেছেন, আমি চলে যাচ্ছি, নিজেকে বাঁচাতেই হবে। শিহাব নিশ্চয়ই ওকে যন্ত্রণা দিচ্ছে ভীষণ। আমি দরজার দিকে পা বাড়াতেই প্রফেসর ভিক্টর আমাকে আটকে দিয়ে বললেন, ট্রাস্ট মি, শুধু একবারের জন্য। আপনি হাস্যকর কথা বলছেন, এটা আমাকে বিশ্বাস করতে হবে? একবার, জাস্ট একবার। অগত্যা রাজি হলাম আমি। লোকটা যেহেতু প্রফেসর আর কথাবার্তায় বিচক্ষণ মনে হচ্ছে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হলাম। অন্তত একবার ওনাকে বিশ্বাস করে দেখি উনি আমার জন্য কি করে। এমনিতেই অনেক উপকার করেছে আমার, নিজেকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কিছু একটা করবেন। বললাম, আচ্ছা তাহলে বলুন এই জাদুর বাক্স আমার কি কাজে আসবে? প্রফেসর বলতে শুরু করলেন, এটা কোনো লিফট নয়, এটা একটা টাইম মেশিন। কোয়ান্টাম থিওরি সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমার বহু বছরের গবেষণার পর এই জিনিস বানিয়েছি। এটা সময়কে পাড়ি দেয়, আপনার যে সময়ে যাওয়া প্রয়োজন সেই সময়ে এটা আপনাকে নিয়ে যাবে। আমরা কথা বলতে বলতে লিফটের একদম কাছে চলে গেলাম। প্রফেসর আবারও ব্যাখ্যা করতে লাগলেন, এটা খুব সহজে কাজ করে, ইউজ করা খুব সহজ। শুধু নিজের পছন্দের টাইম সেট করবেন আর টাইম ট্রাভেল শুরু করবেন, ইসি ব্যাপার। কিন্তু এটা আমার কিভাবে কাজে আসবে? আপনি শিহাবকে ধরে ফেলতে পারেন এটা ব্যবহার করেই, তাকে খুনও করে আসতে পারেন। কথা শুনি আমি অবাক হয়ে গেলাম, সে সাথে বাকরুদ্ধ। চেয়ে রইলাম প্রফেসরের চোখের দিকে। চশমার অপাশে তার চোখ দুটো অনেক রহস্যের সহিত আমার দিকে তাকিয়ে আছে, ঠোঁটে তার নিষ্ঠুর হাসি। আমি অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। ঠিক সেই মুহূর্তে প্রফেসর ভিক্টরের বেডরুমের গ্লাস ভাঙার শব্দ হলো। চমকে উঠলাম দুজনে। প্রফেসর নিজেকে সামলে নিয়ে বললেন, 2 দিন ধরে একটা বিড়াল খুব চালিয়ে মারছে, নিশ্চয়ই বিল্লিটারই কাজ। আমি ওকে তাড়িয়ে আসছি। কথাটা বলেই প্রফেসর বেডরুমের দিকে যেতে লাগলেন। আমিও তার পিছনে পিছনে যেতে লাগলাম। বিড়ালটা নিশ্চয়ই কাছের কোনো দামের জিনিস ভেঙে ফেলেছে। প্রফেসর ঘরের লাইটটা জ্বালিয়ে বলে উঠলেন, এ কি মিস্টার খালিদ, আপনি আসছেন কেন রুমে? আপনি লিফটে চলে যান, আমি বিড়ালটাকে তাড়িয়ে আসছি। আমি বেডরুমে প্রবেশ করার আগেই প্রফেসরের মুখে এই কথাগুলো শুনে আবারও লিফটের দিকে যেতে লাগলাম। উনি আবারও বলতে লাগলেন, আপনি লিফটের দিকে যান, আমি আসছি এক্ষুনি। আমি আর ওনার কথায় কান দিলাম না। মাথা শুধু একটাই জিনিসই করছে, শিহাবকে খুন করতে হবে। আমার জীবনে চিরতরে শান্তির প্রতিষ্ঠার জন্য এটাই সুযোগ। শিহাব আমাকে খুন করতে এসে আজ ও নিজেই খুন হবে আমার হাতে।
কথাগুলো ভাবতে ভাবতে এতটা রাগ উঠে গেল আমার। আমি লিফটের পাশে দেওয়ালে একটা সুইচ দেখতে পেলাম। সুইচটা টিপ দিতেই লিফটের দরজা খুলে গেল। আমি প্রফেসর ভিক্টরের জন্য অপেক্ষা না করে ঢুকে গেলাম, কেননা ভিক্টরে তো যাওয়ার প্রয়োজন নেই, খুন তো আমাকেই করতে হবে। কিন্তু এখনও বিষয়টা আমার কাছে বাহতাবাজি বলে মনে হচ্ছে। লিফটে প্রবেশ করতেই সাথে সাথে চুম্বকের মতো দরজাটা আপনি গপ করে বন্ধ হয়ে গেল। আমি আটকে গেলাম একটা 4 কোণা বিশিষ্ট বর্গাকার কক্ষের সামনে। বিশাল বড় একটা কাচের মনিটর বেশি উঠলো। এবার অবাক হতে লাগলাম আমি। লিফটের দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা খোলার মতো কোনো সুইচ পেলাম না। হঠাৎ সাউন্ড বেশি এলো, সেট ইয়োর টাইম। ফিমেল ভয়েসের সাউন্ডটা শুনতেই চোখ চলে গেল মনিটরে। একটা স্বচ্ছ কাচের স্ক্রিন, সাথে ক্যালকুলেটারের নিয়ে একটা কিবোর্ডের সময় সেট করলাম। তারিখটা আজকেরই দিলাম, সময়ের জায়গায় 8টা সেট করলাম। স্ক্রিনে এরকম দেখাচ্ছিল তারিখ ও টাইম সেট করার সাথে সাথে আবারও ফিমেল ভয়েসটা বলে উঠল, প্রেস দ্য স্টার্ট বাটন অ্যান্ড স্টার্ট দ্য টাইম ট্রাভেল। কিবোর্ডের বাম সাইডে স্টার্ট বাটন খেয়াল করলাম, আর দেরি না করে ক্লিক করে দিলাম। সাথে সাথে লিফট কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, মনে হচ্ছে ভূমিকম্প এসে গেল। তখনই ফিমেল ভয়েসটা আবারও বলে উঠল, প্রসেসিং ইয়োর টাইম, হ্যাভ এ নাইস ট্রাভেল। ফিমেল ভয়েসটা থেমে যেতেই লিফটের কাঁপাকাঁপিও থেমে গেল। সাথে সাথে লিফটের দরজা খুলে গেল। বের হয়ে গেলাম আমি। বের হওয়ার সাথে সাথে লিফটের দরজা আপনি বন্ধ হয়ে গেল। কিন্তু মনে হলো কেউ এইমাত্র ধূপধাপ পায়ের আওয়াজ তুলে প্রফেসরের বেডরুমের দিকে দৌড় দিল। নিশ্চয়ই প্রফেসর ভিক্টর। ফাজলামের একটা সীমা থাকা উচিত। মেজাজটা অত্যাধিক খারাপ আছে, কারণ প্রফেসর ভিক্টরের সব মস্করা বুঝে গেছে আমি। আজকে 30 তারিখ, তার মানে একটু পরেই রাত 12টা বাজলে 1 তারিখ, মানে 1 এপ্রিল। আমাকে বড় ধরনের বোকা বানানোর পায়তলা ছিল তার। রাগে গজগজ করতে করতে বেডরুমের দিকে গেলাম। দরজা বেরানো। দরজা খুলে চিৎকার দিয়ে বললাম, চেষ্টা ভালোই ছিল প্রফেসর, কিন্তু আমি বুঝে গেছি আমার জীবন মরণ সমস্যার মধ্যে এমন বোকা বানানোর মজা না করলেও পারতেন। কথাটা শেষ করতে ওয়াশরুমে শাওয়ার নেওয়ার জন্য গেলাম। পানুর শব্দ আসছে। ওয়াশরুমের দিকে যেতে যেতে বললাম, আপনার বিড়াল তাড়ানো শেষ হয়নি এখনো? লুকিয়ে না থেকে বেরিয়ে আসুন। কথাটা শেষ না হতে দরজায় ধূপধাপ আওয়াজ পেলাম। ঘুরে দরজার দিকে তাকাতে মনে হলো কেউ দৌড়ে বের হয়ে গেল দরজা দিয়ে। দরজার পাশের টেবিলে সাঁকোটা দেখে সেটা নিয়ে আমিও দৌড় দিলাম। নিশ্চয়ই আমি লিফটে থাকা অবস্থায় শিয়াব ঘরে প্রবেশ করেছে, প্রফেসরকেও আক্রমণ করেছে নিশ্চয়ই। ধূপধাপ আওয়াজটা এলো মেন দরজা থেকে। সোজা সেদিকেই গেলাম। দরজাটা খোলা পেয়ে বাড়ির বাইরে চলে গেলাম। অন্ধকারে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম কোন দিকে গেল শিহাব। বাড়ির ডান পাশে চলে গেলাম, আর সাথে সাথে দেখতে পেলাম রুমাল মুখে বাঁধা একজন দাঁড়িয়ে আছে। জানালার কাছ দিয়ে বাড়ির ভিতরের দিকে তাকিয়ে আছে সে। শিহাব নিশ্চয়ই আমাকে ফলো করার চেষ্টা করছে। জানালা থেকে আগত হালকা আলোয় শুধু তার রুমাল বাঁধা মুখটাই দেখা যাচ্ছে। পেছন দিকে থেকে আমি ধীর পায়ে গিয়ে তাকে ঘপ করে জড়িয়ে ধরলাম। চুরিটা একদম পিঠে ঢুকিয়ে দিলাম। ব্যথায় কুকিয়ে উঠল শিহাব। এবার হুঙ্কার করে বললাম, আমি কি বলেছিলে তখন শিহাব? এখন কথাটা ফেরত নেওয়ার সময় হয়েছে। এখন সময়টা আমার জন্যই গুড, ব্যাড ফর ইউ। বল লিজা কোথায়? ব্যথায় কুকাতে কুকাতে শিহাব উত্তর দিল, আমি শিহাব নই। কথাটা শুনে চমকে উঠে ছেড়ে দিলাম তাকে। শিহাব নও? তাহলে নিশ্চয়ই শিহাবের চামচা, যা ইচ্ছে ভাবতে পারো। কিন্তু একথা সত্যি, এটা আমাদের জীবনের সবচেয়ে খারাপ সন্ধ্যা। ইয়েস আই নো দ্যাট, কিন্তু আমার জন্য না, শুধু তোমার জন্য। আর সন্ধ্যাটাকে খারাপ করছো তুমি নিজেই। বল কুত্তার বাচ্চা, শিয়াব কোথায়? আর কতজনের দল নিয়ে আমাকে মারতে এসেছিস? সব 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 কটাকে মেরে ফেলবো আজ। কথাটা শেষ না হতে পাশের জুপ থেকে এক ছেলতে টর্চের আলো এলো। সাথে সাথে গাড় গড়িয়ে সেদিকে তাকাতেই জুপের আড়াল থেকে পায়ের আওয়াজ আসতে লাগলো। আবার কেউ দৌড়ে পালাচ্ছে। আহত ছেলেটার পিঠ থেকে চুরিটা বের করে বলে ফেললাম, নিশ্চয়ই শিহাব। আমি আর তাকে ছাড়ছি না, পালিয়ে লাভ নেই, সবাইকে মারবো আজ। ছেলেটা আহত অবস্থায় ঘুমিয়ে গেল। আমি দৌড় দিলাম শিহাবের উদ্দেশ্যে। শিহাব নিশ্চয়ই একা আসেনি আজ। আমাকে যেতে হবে কালভার্টের দিকে। সোজা সেদিকেই দৌড়াতে লাগলাম। 5 মিনিটের পথটা দৌড়ে গেলে 3 মিনিটের বেশি লাগে না। কালভার্টের প্রান্তে দাঁড়াতে দেখলাম দুজন কালভার্টের মাঝখানে দাঁড়িয়ে আছে। অন্ধকারের ভিতরে আবছা আলোতে শুধু বোঝা যাচ্ছে একজন ছেলে একজন মেয়ে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। ধীর পায়ে তাদের কাছাকাছি যেতে লাগলাম, যেন তারা আমার অবস্থার টের না পায়। এরা নিশ্চয়ই শিহাবের দলে। কাছে গিয়ে কয়েক গজ দূরে অবস্থান নিলেও তারা আমার উপস্থিতি টের পেল না। গভীর গল্পে মগ্ন তারা। কান পাতালাম তাদের কথাগুলো শোনার জন্য। তাদের কথোপকথন শুনেই পায়ের নিচটা খিপে উঠল আমার। কি করছো খালিদ? কথাটা লিজার মুখ থেকে এলো, আর সাথে থাকা ছেলেটা উত্তর দিল,
কোনো কথা নয়। বয়সটা খুব পরিচিত, এটা যে আমার নিজেরই কণ্ঠ। কিন্তু আমি দাঁড়িয়ে আছি খালিদের থেকে কয়েক কদম দূরে। আমার সামনে খালিদ আর লিজা ঠোঁটে ঠোঁট মিশিয়ে ভালোবাসা বিনিময়ে ব্যস্ত হয়ে গেল। অদ্ভুতভাবে আমার চোখ দুটো সোজা আমার হাত গড়িটার দিকে গেল। একটু আগেই 8টা পার করেছে গড়িটার ঘন্টার কাঁটা, অথচ এখন গভীর রাত হওয়ার কথা ছিল। বিড়বিড় করে মুখ থেকে বাক্যটা বের হয়ে গেল, আর কিডিং মি। গড়ি থেকে চোখটা সরিয়ে মিলাতে লাগলাম টাইম ট্রাভেলের ব্যাপারটা। গড়িতে 8টা পার হয়েছে, আর আমি টাইম ট্রাভেল করে সেই সন্ধ্যার সময়ে ফিরে এসেছি যখন আমি লিজাকে কিস করছিলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে খালিদ আর লিজার অতীত সত্তা, আর আমি এসেছি ভবিষ্যৎ থেকে। ব্যাপারটা গোলমেল হয়ে গেছে কিছুটা, কিন্তু খুব বেশি জটিল নয়। এক রাজ্যে 2 রাজার রাজত্ব চলে না। এখন খুব সহজ একটা কাজ করতে হবে। আমার অতীত সত্তাকে আক্রমণ করে খুন করে তার জায়গাটা আমাকে নিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই এখন। চোখটা আচমকা বুক পকেটে যেতেই বুঝতে পারলাম পকেটে একটা কালো রুমাল রাখা। প্রফেসর ভিক্টর রুমালটা রেখে ভালোই করেছেন। রুমালটা পকেট থেকে বের করে মুখে বেঁধে নিলাম যাতে লিজা আমার চেহারা দেখতে না পায়। চুরিটা হাতে নিয়ে আমার অতীত সত্তা খালিদের পেছনে দাঁড়িয়ে গেলাম আমি। সে লিজাকে জড়িয়ে ধরে ভালোবাসার বিনিময়ে মশগুল হয়ে আছে। এটাই মোক্ষম সময়। সজুরে চুরিটা বসিয়ে দিলাম তার পিঠে। ব্যথায় কুকিয়ে উঠল সে। লিজা ভয় পেয়ে দূরে সরে গেল। চিৎকার করে উঠল লিজা। আমি চুরিটা বের করে নিলাম। খালিদ ঘুরে তাকালো আমার দিকে। আমার রুমাল বাঁধা মুখটা দেখে সে চিনতে পারেনি আমাকে। রুমাল না থাকলে নিশ্চয়ই বুঝে যেত তার সামনে তারই ভবিষ্যৎ সত্তা দাঁড়িয়ে আছে আর তাকে আক্রমণ করছে। কলারটা চেপে ধরলাম খালিদের। লিজা চিৎকার করতে গিয়েও পারছে না। অতিরিক্ত ভয়ে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি আমার অতীত খালিদের দিকে তাকিয়ে বলে উঠলাম, তোমাকে মরতে হবে খালিদ। এই চমৎকার সন্ধ্যা তোমার জন্য নয়, এটা আমার জন্য। গুড ইভিনিং খালিদ, গুড ইভিনিং ফর মি, ব্যাড ইভিনিং ফর ইউ। কথাটা বলেই তার বুকে ছুরি চালাতে যাব এমন সময় লিজা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ধাক্কা খেয়ে খালিদকে আঘাত করতে ব্যর্থ হলাম। আমি জানি লিজা কেন এমন করছে। সে তো আমাকে এখনো দেখেনি, মুখে রুমাল বাঁধা তাই। তা না হলে চোখের সামনে দুজন খালিদকে দেখে সে নিজেই কনফিউজড হয়ে যেত। আমি তাল সামনে নিয়ে লিজাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। আগে খালিদের ম্যাটারটা সলভ করি, লিজাকে পড়ে বুঝিয়ে বলা যাবে। আমি আমার অতীত খালিদের মুখেও ছুরি চালিয়ে দিলাম। দিকবিদিক জ্ঞান হারিয়ে শুধু মাথায় একটা চিন্তায় কাজ করতে লাগলো, নিজের অতীত সত্তাকে খুন করতে হবে আর তার জায়গাটা আমাকে নিতে হবে। লিজা শুধু আমার হবে, আমার অতীত সত্তার নয়। মুখের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতে রক্তাক্ত করে দিতে লাগলাম। এরপর তাকে 2 হাতে ধরে কালভার্টের রেলিংয়ের উপরে বসিয়ে দিলাম। আমার অতীত সত্তা একদম শক্তিহীন হয়ে গেছে, নিশ্চয়ই একটু পরে মারা যাবে। তাকে বসিয়ে দিয়ে হাড়ুতে ছুরির আঘাত করতে যাব এমন সময় লিজা এসে আবারও ধরে ফেললো আমাকে লিজা পেছন থেকে জাপটে ধরায় আর আঘাত করতে পারলাম না। লিজার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে লাগলাম আমি। লিজার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে লিজাকে ঝাপটে ধরে বলতে লাগলাম, আমি খালিদ। লিজা আমাকে দেখো, আমি তোমার খালিদ। ও নকল খালিদ, আমি আসল খালিদ। আমার মুখ থেকে রুমালটা সরালে তুমি আমাকে চিনতে পারবে। ঠিক সেই মুহূর্তে রেলিং থেকে নিচে পড়ে গেল আমার অতীত সত্তা। পানিতে পড়ার সাথে সাথে জুপ করে একটা শব্দ হলো। লিজা আরও চিৎকার দিতে লাগলো। আমার কথা কিছুতেই শুনছে না সে। ঠিক সেই মুহূর্তে ঠাস করে একটা শব্দ হলো, মনে হলো বাজ পড়ল। লিজা আমার বুকে ঢলে পড়ল। তখনই লিজাকে জড়িয়ে ধরে পিঠে হাত দিতেই হাতের আঙ্গুলে অনুভব করলাম রক্ত। কেউ একজন লিজাকে শুট করেছে কালভার্টের প্রান্ত দেখে। লিজা আর নিঃশ্বাস নিচ্ছে না। আমি কি দেখছি? আমার লিজা মরে গেছে। হয়ে গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে আমার। চিৎকার করে বলে উঠলাম, শিহাব, আমি তোমাকে ছাড়বো না। সব সমস্যার মূলে তুমি আছো। আমি তোমাকে খুন করবই শিহাব। মনে হলো শিহাব আমাকেও গুলি করবে, কিন্তু গুলির শব্দ আর এলো না। আমাকে বুঝতে হবে শিহাবকে। ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। লিজার মৃত দেহটার দিকে তাকাতেই বুকরা হাহাকার করে উঠলো আবার। শিহাব নিশ্চয়ই আমাদের মেরে ফেলার প্ল্যান করে এসেছে। ভাবনায় পড়ে গেলাম আমি।
কি করব এখন? শিহাবের প্ল্যান এমনও হতে পারে লিজাকে খুন করে সে খুনের দায় আমার উপর চাপিয়ে দেবে, কারণ সবাই জানে লিজাকে নিয়ে আমি পালিয়েছি, আর দুজন একসাথেই পালিয়েছি। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে শিহাব, তাই দৌড়ে শিহাবকে খুঁজতে গেলাম আমি কালভার্টের প্রান্তে। গিয়ে দেখলাম আমার বাইকটা এখনো সেখানে দাঁড় করিয়ে রাখা। চারদিকে তাকাতে লাগলাম শিহাবকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু আশেপাশে আর কাউকে পেলাম না। শিহাব কোথায় পালিয়ে যাবে? মাথায় আরও একটা চিন্তা চলে এলো। শিহাবের এই পরিকল্পনা কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। যদি কেউ জেনে যায় লিজা মরে গেছে, তাহলে খুনের দায়টা আমার উপরেই আসবে। তাই শিহাবকে খোঁজা বাদ দিয়ে প্রমাণ লুপাট করতে ব্যস্ত হলাম আমি। বাইকটা নিয়ে খালপাড়ে নেমে গেলাম। খালের স্রোতে ভাসিয়ে দিলাম সেটা। আমার এমন কোনো চিহ্ন যেন না থাকে এখানে। সব কিছু লুটপাট করতে হবে যাতে এমন মনে হয় আমি আর লিজা এখানে কখনোই আসিনি। বাইকটা স্রোতের জলে ভাসিয়ে দিয়ে আবারও কালভার্টের দিকে চলে গেলাম। সাথে করে নিয়ে আসা ব্যাগটাও ফেলে দিলাম খালের জলে। লিজার মৃতদেহটা পড়ে আছে নিতর হয়ে, সেটাকে ঘাড়ে তুলে নিলাম। হাঁটতে লাগলাম কালভার্টের প্রান্তের দিকে, কিন্তু কিছু দূর গিয়ে মনে হলো খালিদের মতো একেও স্রোতের জলে ভাসিয়ে দেওয়াই ভালো হবে। খালভার্টের রেলিংয়ের উপর লিজাকে বসিয়ে ধাক্কা দিয়ে লিজার মৃতদেহটা নিচে ফেলে দিলাম। জলের দ্বারায় মৃতদেহগুলো হারিয়ে গেল, আর কোনো প্রমাণ থাকলো না। এখন আমাকে পালাতে হবে। পালিয়ে গিয়েই বাঁচা সম্ভব। এমন কোথাও যেতে হবে যেখানে গেলে শিহাব বা অন্য কেউ জানবে না। কথাগুলো ভাবতে ভাবতেই মাথায় চলে এলো নতুন ভাবনা। যদি টাইম ট্রাভেল করে আমি অতীতে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আবারও টাইম ট্রাভেল করে আবারও সেই সময়ে এসে লিজাকে বাঁচাতে পারি। ব্যাপারটা ভাবতেই আবারও একটা আশা পেলাম বেঁচে থাকার। আমার লিজাকে মরতে দেওয়া যাবে না। তাকে টাইম ট্রাভেল করে ফিরিয়ে আনা সম্ভব। আমি যদি দুইজন হয়ে যেতে পারি টাইম ট্রাভেল করে, তাহলে লিজাও দুইজন হয়ে যাবে। লিজাকে আমার বাঁচাতেই হবে। যেই ঘটনাগুলো ঘটে গেল সেই ঘটনাগুলো পরিবর্তন করতে হবে সেই সময় ফিরে গিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে আবারও ব্যারিটার দিকে দৌড় দিলাম। কালভার্ট অতিক্রম করে। শিহাবকে পরে খুঁজতে হবে, আগে নিজেকে বাঁচাতে হবে। বাড়িটার ভেতরে যেতেই দেখলাম দরজা খুলে আছে, কিন্তু ভেতরে যেতেই প্রফেসর ভিক্টরের সামনে পড়ে গেলাম। তিনি আমাকে দেখেই বলে উঠলেন, এই হু আর ইউ? তুমি তো দেখি বড় মাপের চোর। আমার ঘরের দরজা কিভাবে খুলতে তুমি? আমি প্রফেসরের ভিক্টরের দিকে তাকিয়ে বললাম, লোকটা গোসল করে কেবলই বাথরুম থেকে বের হলো। হাতের ঘড়িটার দিকে তাকালাম আমি। এখন সময় 9টার কাছাকাছি, কিন্তু প্রফেসর ভিক্টরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল অনেক পরে। তা প্রায় রাত 11টার দিকে, অর্থাৎ ভবিষ্যতে। কারণ আমি এখন টাইম ট্রাভেল করে অতীতে আছি। তার মানে উনি এখন আমাকে চিনে না, উনি আমাকে চিনবে আরও পরে। তাই মুখ থেকে রুমালটা না খুলি বলে উঠলাম, আমি আপনার টাইম মেশিনটা ব্যবহার করতে চাচ্ছি। আমার কথা শুনেই প্রফেসর ভিক্টর বলে উঠলেন, হাউ ডিয়ার ইউ! একে তো চোরের মতো তালা ভেঙে ঘরে ঢুকেছ, আর এখন আমার সবচেয়ে মূল্যবান জিনিস ব্যবহার করতে চাইছো। ওয়েট ওয়েট, হোয়াট? তুমি আমার টাইম মেশিনের ব্যাপারে কি করে জানলে? প্রফেসরের কথায় বুঝে গেলাম লোকটার সাথে কথা বলে সময় নষ্ট করা ঠিক হবে না। বলে উঠলাম, আমার লাইফটা হেল্প করে দিয়ে এখন আমাকে চোর বলা হচ্ছে? হোয়াট ডু ইউ মিন? কে তুমি? আমি আর কথা বাড়ালাম না, সোজা তার নাকে ঘুষি মেরে দিলাম। ঘুষি খেয়ে উনি নাক চেপে ধরে রইলেন। ওনাকে জড়িয়ে ধরে বেডরুমের দিকে গিয়ে ফেলে দিয়ে বের হলাম। ঠিক সেই মুহূর্তে কানে শব্দ পেলাম কেউ একজন দৌড়ে ঘরে প্রবেশ করছে। ঘর থেকে বের হতে দেখলাম লিফটের দরজা গপ করে বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই কেউ আমার আগে ঢুকে গেছে। আমিও লিফটের দিকে দৌড়াতে লাগলাম। সুইচ চাপতেই লিফটের দরজা খুলে যেতেই দেখলাম কেউ নেই সেখানে। তাহলে কি ভুল দেখলাম আমি আর এ ব্যাপারে না ভেবে লিফটে ঢুকে গেলাম। দরজাটা খপ করে বন্ধ করতেই লেডি বয়সটা টাইম সেট করতে বলল। এতে কিছু ভাবার সময় নেই, আগের টাইমটা সেট করে দিলাম, অর্থাৎ আবারও সেই রাত 8টার সময়। লেজিকে বাঁচাতে হবে সেই সময় গিয়েই। লিফট কাঁপাকাঁপি করে দরজা খুলে যেতেই বেরিয়ে গেলাম বাইরে। ঠিক সেই মুহূর্তে মনে হলো আমি এর আগেও টাইম ট্রাভেল করে একই সময় এসেছি। তার মানে আবারও আমার অতীত সত্তা এই সময়ে লিফট থেকে বের হবে। আমি বের হতে লিফটের দরজা বন্ধ হয়ে গিয়ে সেটা আবার খপ করে খুলে গেল। আমি যদি সেকেন্ড টাইম ট্রাভেল করে থাকি, তাহলে ফার্স্ট ট্রাভেলার এখন চলে আসবে। একই সময় সেট করাটা বড্ড ভুল হয়ে গেল। লিফটের দরজা আবারও খুলে যেতেই আমি লুকানোর জন্য প্রফেসরের বেডরুমের দিকে দৌড় দিলাম। প্রফেসর এই টাইমে বাথরুমে শাওয়ার নিচ্ছেন। হাত ঘড়িতে সময় দেখলাম 8টা বাজে। এখন তাই হবে যা যা পূর্বে করেছিল। আমি এখন তৃতীয় খালিদ। প্রথম খালিদ রয়েছে কালভার্টে লিজার সাথে, আর সেকেন্ড খালিদ নিশ্চয়ই লিফট থেকে বেরিয়ে আমার পায়ের শব্দ শুনেছে। আমি দরজাটা
ভিড়িয়ে দিয়ে দরজার আড়ালে লুকিয়ে গেলাম। সেকেন্ড খালিদ সোজা বেডরুমে চলে গেল। দরজা খুলি বলে উঠল, চেষ্টা ভালো ছিল প্রফেসর, কিন্তু আমি বুঝে গেছি আমার জীবন মরণের সমস্যার মধ্যে এমন বোকা বানানোর মজা না করলেও পারতেন। কথাটা বলি সে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আপনার বিড়াল তাড়ানো শেষ হয়নি এখনো? লুকিয়ে না থেকে বেরিয়ে আসুন। আমি দরজার পাশের টেবিলে টর্চ, চুড়ি আরও কিছু জিনিস দেখলাম। কয়েকটা পকেটে নিয়ে দৌড়ে দিলাম মেইন দরজার দিকে। আমার এখন বাড়ির বাইরে যেতে হবে। দুপদাপ আওয়াজ করে দৌড়াতে গিয়ে মনে হলো সেকেন্ড খালিদ আমার উপস্থিতি টের পেয়েছে, তাই বাড়ির ডান পাশের জুপের আড়ালে লুকিয়ে পড়লাম। সেকেন্ড খালিদ বাড়ির ডান পাশে আমার দিকে আসছে, কিন্তু আমি জুপের আড়ালে থাকায় আমার অবস্থার টের পেল না সে। যেতে লাগলো বাড়ির জানালার দিকে। আমিও জুপ থেকে মাথা তুলে দেখলাম সেখানে রুমালে মুখ বাঁধে একজন দাঁড়িয়ে আছে। জানালার কাছ দিয়ে বাড়ির ভেতরের দিকে তাকিয়ে আছে সে। এটাই শিহাবের ছামচাটা। এবার নিশ্চয়ই সেকেন্ড খালিদ তাকে খুন করবে। ঠিক তাই হলো, যা একটু আগে আমি করেছিলাম। সেকেন্ড খালিদ পেছন থেকে তার পিঠের ছুরিটা ঢুকিয়ে দিল। এবার হুঙ্কার করে বলতে লাগলো, কি বলেছিলে তখন শিহাব? এখন কথাটা ফেরত নেবার সময় হয়েছে। এখন সময়টা আমার জন্যই গুড। ব্যাড ফর ইউ। বল লিজা কোথায়? ব্যথায় কুকাতে কুকাতে শিহাবের চামচাটা উত্তর দিল, আমি শিহাব নই। কথাটা শুনে চমকে উঠে সেকেন্ড খালিদ ছেড়ে দিল তাকে। শিহাব নও? তাহলে নিশ্চয়ই শিহাবের চামচা। যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু একথা সত্যি, এটা আমাদের জীবনের সবচেয়ে খারাপ সন্ধ্যা। ইয়েস, আই নো দ্যাট, কিন্তু আমার জন্য নয়, শুধু তোমার জন্য। আর সন্ধ্যাটাকে খারাপ করছো তুমি নিজেই। বল কুত্তার বাচ্চা শিহাব কোথায়? আর কতজনের দল নিয়ে আমাকে মারতে এসেছিস? সব কটাকে মেরে ফেলবো আজ। আমি তাদের কথোপকথন শুনতে শুনতে পকেটে হাত দিয়ে টর্চ লাইটটা খুঁজে পেলাম। টর্চ বের করতেই সুইচে চাপ লেগে জ্বলে উঠল সেটা। আচমকা টর্চের আলো তাদের দিকে ফোকাস হতেই সেকেন্ড খালিদ টের পেয়ে গেলেও আমার অবস্থান। শিউরে উঠলাম আমি। তাহলে এখন আমি যাকে শিয়া ভেবেছিলাম যে টর্চের আলো ফেলেছিল, সেটা আমি নিজে ছিলাম। অর্থাৎ আমার ভবিষ্যৎ সত্তা, যেটা এখন আমি বর্তমানে। কি হচ্ছে এসব? আমার পালাতে হবে এখন, নাহলে সেকেন্ড খালিদ আমাকে দেখে ফেলবে। রাগের মাথায় আমাকে আক্রমণ করে দিতে পারে শিহাব ভেবে। তাই টর্চটার সাথে সাথে পকেটে ঢুকিয়ে নিয়ে দুপতাপ পায়ের আওয়াজে জুপে খসখস আওয়াজ তুলে নিজের অবস্থান বদলাতে লাগলাম। বুঝে গেলাম আগেই, এইবার সেকেন্ড খালিদ কালভার্টের দিকে দৌড়াবে লিজার উদ্দেশ্যে। দৌড়ানোর সময় পেছন থেকে সেকেন্ড খালিদের হিংস্র রাগান্বিত কণ্ঠ ভেসে এলো, নিশ্চয়ই শিহাব, আমি আর তাকে ছাড়ছি না। পালিয়ে লাভ নেই, সবাইকে মারবো আজ। সেকেন্ড খালিদ যেহেতু কালভার্টের দিকে দৌড়াবে রাস্তা দিয়ে, সেহেতু আমাকে রাস্তা দিয়ে যাওয়া যাবে না। মনে পড়ে গেল তখনই খাল পাড়ে একটা কলা গাছের বেলা রয়েছে, যেটা আমি জ্ঞান ফেরার পর দেখেছিলাম। আমি খালপাড়ে গিয়ে সত্যি বেলাটা পেয়ে গেলাম। খালপাড়ে নেমে যেতেই খেয়াল করলাম দুপদাপ আওয়াজ তুলে সেকেন্ড খালিদ কালভার্ট অনুসরণ করে দৌড়াচ্ছিল। আমিও বেলাটা বাসিয়ে দিলাম খালের জলে। খরস্রোতা খালটা খুব বেশি প্রশস্ত নয়, পার হতে বেশি সময় লাগবে না। বাঁশের লাঠিটা ব্যবহার করে ওই পাড়ের দিকে যেতে লাগলাম। দূরে তাকাতে দেখলাম কালভার্টটা আমার খুব কাছাকাছি। আসলে তা খুব বেশি দূরে নয়, যতটা দূরে ভেবেছিলাম। যখন আমি খালের ঠিক মাঝখানে, তখনই খেয়াল করলাম বেলাটা কোথাও আটকে গেছে। পকেট থেকে টর্চটা বের করে জ্বালাতে যাব, এমন সময় স্রোতের ধাক্কা লাগলো বেলাতে। তাল সামলাতে না পেরে টর্চটা সাথে সাথেই হাত থেকে খালের পানিতে পড়ে গেল ঠুপ করে। তখনই শুনতে পেলাম কালভার্ট থেকে দুজন ছেলে মেয়ের কথোপকথন ভেসে আসছে। কি হলো, ভয় পেলে নাকি? কথাটা বলল আমার প্রথম সত্তা, অর্থাৎ ফার্স্ট খালিদ। লিজাও উত্তর দিল তখনই, খালিদ, মনে হলো খালের মাঝখানে এইমাত্র আমি একটা আলো জ্বলতে দেখলাম, যেটা জ্বলে ওঠার সাথে সাথে নিভে গেল। লিজার কথাটা শুনে শিউরে উঠলাম আমি। তখন লিজার কথাটা গুরুত্ব দিইনি আমি, কিন্তু গুরুত্ব দিলে জানতে পারতাম আমারই ভবিষ্যৎ সত্তা খালের মাঝখানে টর্চ জ্বালিয়েছিল তখন। তারা অন্ধকারে আমাকে স্পষ্ট দেখতে পায়নি। ফার্স্ট খালিদ বলে উঠল, এখনো বয়ে উল্টা বলে দেখছো? তুমি চোখ বন্ধ করো তো। আমার বিশ্বাস তুমি চোখ বন্ধ করলেও অনেক কিছু দেখবে। আসলে তুমি কিছুই দেখছো না নিজের চোখে, তোমার মস্তিষ্ক এসব উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছে। না খালিদ, বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমি ঠিক দেখেছি। তাদের কথোপকথন শুনতে শুনতে খেয়াল করলাম তারা একে অপরের কাছাকাছি এসে গেছে। আমি শুধু অন্ধকারে তাদের আবছায়া দেখতে পাচ্ছি। দুটো আবছায়া মূর্তি একদম কাছাকাছি এসে ভালোবাসার বিনিময় করার জন্য প্রস্তুত এখন।
তখনই আবারও লিজার কণ্ঠস্বর বেশি এলো। কি করছো খালিদ? ফার্স্ট খালিদ উত্তর দিল, কোনো কথা নয়। শুরু হয়ে গেল তাদের আলিঙ্গন। আমি বেলাটা দ্রুত নিয়ে যেতে লাগলাম পাড়ের দিকে, কিন্তু পাড়ে যাওয়ার আগে খেয়াল করলাম সেখানে 3টা আবছায়া। সেকেন্ড খালিদ তাদের কাছাকাছি অবস্থান নিয়েছে। সে তাদের দেখে অবাক হয়ে নিজের গড়িটার দিকে তাকালো এবার। তারপরই পকেট থেকে রুমালটা বের করতে লাগলো, মুখ বাঁধতে লাগলো রুমালটা, মুখে বাঁধতে লাগলো রুমালটা। আচমকা আমার চোখ দুটো ঘড়ির দিকে গেল। এটাই সেই সময়। এখন সেকেন্ড খালিদ ফার্স্ট খালিদকে ছুরি দিয়ে আঘাত করবে। থার্ড খালিদ হিসাবে আমার উচিত হবে তাদের আশা ছেড়ে দিয়ে লিজাকে উদ্ধার করা। এই ঘটনাগুলো বদলে দিতে হবে, এটা আমাকে করতেই হবে। দ্রুত বেলা পাড়ে উঠিয়ে নিলাম আমি। রাস্তায় উঠে দেখতে পেলাম নিজের বাইকটা দাঁড় করানো। এরপর কালভার্টের দিকে যেতে লাগলাম আমি। গিয়েই দেখতে পেলাম সেকেন্ড খালিদ আর ফার্স্ট খালিদের মধ্যে লড়াই চলছে। এই যে সেকেন্ড খালিদকে আটকানোর চেষ্টা করছে, ফার্স্ট খালিদ একদম মৃত পায় অবস্থা। পকেটে হাত দিতেই মোক্ষম অস্ত্রটা পেয়ে গেলাম আমি। টেবিলের উপরে টর্চের সাথে রিভলভারটাও পেয়েছিলাম, বের করে নিলাম সেটা। শিহাবকে খুন করবো বলে জিনিসটা সাথে নিয়েছিলাম, এখন এটা অনেক কাজে লাগবে। লক্ষ্য করলাম কালভার্টের মাঝখানে সেকেন্ড খালিদ ফার্স্ট খালিদকে রেলিংয়ে বসিয়ে দিয়েছে। ছুরি চালাতে গেলেই লিজা মুখে রুমাল বাঁধা সেকেন্ড খালিদকে জাপটে ধরেছে পেছন থেকে। সেকেন্ড খালিদ দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল, লিজাকে জাপটে ধরে বলতে লাগলো, আমি খালিদ, লিজা আমাকে দেখো, আমি তোমার খালিদ। ও নকল খালিদ, আমি আসল খালিদ। আমার মুখ থেকে রুমালটা সরালে তুমি আমাকে চিনতে পারবে। কথাটা শেষ না হতেই ফার্স্ট খালিদ রেলিং থেকে নিচে পড়ে গেল। এটাই সময় শুভ কাজের। এবার সেকেন্ড খালিদকেও মেরে ফেলা যাক, তাহলে লিজা আমার। গুলিটা সেকেন্ড খালিদের উদ্দেশ্যে চালাতেই তাদের নড়াচড়ার কারণে লিজা গুলির সামনে এসে গেল। পিঠ পুড়ে বুলেট লিজার শরীরের অভ্যন্তরে ঢুকে গেছে। সেকেন্ড খালিদ লিজাকে ঝাপটে ধরল তখনই। আমি বুঝে গেলাম গুলিটা তখন শিহাব করেনি, লিজাকে। গুলিটা থার্ড খালিদ অর্থাৎ আমি নিজে করেছিলাম। কি হচ্ছে এখানে? সময়টা কেন এত বিষাক্ত লাগছে এখন? আমি উত্তর জানি না, কিন্তু সময়ের এই ভেড়াজাল থেকে কিভাবে রেহাই পাবো আমি, কিভাবে মুক্তি মিলবে আবার? ভাবতে ভাবতেই দেখলাম সেকেন্ড খালিদ আমার দিকে তেড়ে আসছে। চিৎকার করে বলল সে, শিহাব আমি তোকে ছাড়বো না, সব সমস্যার মূলে তুমি আছো, আমি তোমাকে খুন করবই শিহাব। আমি সেকেন্ড খালিদকে শ্যুট করতে গিয়ে দেখলাম বুলেট একটাই ছিল, আর কাজ করছে না রিভলভার। পালাতে হবে আমাকে যত দ্রুত সম্ভব। সেকেন্ড খালিদের হাতে ধরা পড়া যাবে না, কিছুতেই না, কারণ সে আমাকেই শিহাব ভাবছে। জুপের আড়ালে লুকিয়ে পড়লাম আমি। সেকেন্ড খালিদ এসে আমাকে খুঁজতে শুরু করলো। অন্ধকারে কোথাও খুঁজে পেল না আমাকে। চারদিকে তাকিয়ে দেখলো কয়েকবার। আমি বুঝে গেলাম তার মাথায় এখন খি করছে। সে এখন প্রমাণ লুটপাট করবে। একটু আগে আমি যা যা করেছি, এখন সেও তাই তাই করবে। তাই এখানে সময় নষ্ট করে তার কর্মকাণ্ড দেখার মতো সময় আমার নেই। ভাবতে লাগলাম আমি কি করা যায় এখন। ঠিক সেই মুহূর্তে মনে হলো ব্যাপারটা যদি টাইম ট্রাভেল করে সমস্যার সৃষ্টি হয়ে থাকে, তাহলে টাইম ট্রাভেলের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা যাবে। তাই আমাকে যেতে হবে স্টার্ট পয়েন্টে, অর্থাৎ যেখান থেকে এই সমস্যার শুরু সেখানে গিয়ে এর সমাধান করতে হবে। শুরুর দিকের ঘটনাগুলো পরিবর্তন করতে পারলেই ব্যাপারটা পুরোটা পাল্টে দেওয়া সম্ভব। তখনই খেয়াল করলাম সেকেন্ড খালিদ বাইকটা খালের পানিতে ফেলে দিল। এরপর আবারও কালভার্টের মাঝখানে যেতে লাগলো। ব্যাগ আর লিজাকে পানিতে ফেলে দিবে এবার। আমি আর দেরি না করে বেলায় উঠে গেলাম। অন্ধকারে বেলাটা ওই পাড়ের দিকে নিয়ে যেতে লাগলাম। আবারও টাইম মেশিনে ফিরে যেতে হবে আমাকে, একদম শুরুর সময় যেতে হবে। পাড়ে পৌঁছে যেতেই দেখলাম ফার্স্ট খালিদের অর্ধ মৃত দেহটা আমার বেলায় আটকে গেছে। নিশ্চয়ই একটু পরে উঠে যাবে সে, কিন্তু এইসব ঘটনা নিয়ে ভাবা যাবে না আর। ঠিক সেই মুহূর্তে দেখলাম সেকেন্ড খালিদ বাড়িটার দিকে ছুটছে। দেরি করা ঠিক হবে না, ও নিশ্চয়ই এইবার থার্ড খালিদ অর্থাৎ আমার অবস্থানে চলে আসবে টাইম ট্রাভেল করে। তার আগেই আমাকে যেতে হবে। ফার্স্ট খালিদের অর্ধমৃত দেহটা নিয়ে আর মাথা নাগামিয়ে সেটাকে ফেলে রেখে বাড়িটার দিকে সেকেন্ড খালিদের পিছনে পিছনে ছুটলাম আমিও। সেকেন্ড খালিদ বাড়িটার ভেতরে ঢুকতেই আমিও ঢুকে গেলাম, কিন্তু প্রফেসর ভিক্টরকে খেয়াল করেই লুকিয়ে পড়লাম মেইন দরজার আড়ালে। সেকেন্ড খালিদ প্রফেসর ভিক্টরের মুখোমুখি দাঁড়িয়ে গেল। প্রফেসর ভিক্টর সেকেন্ড খালিদের রুমাল বাঁধা চেহারা লক্ষ্য করে বলে উঠলেন, এই হু আর ইউ?
তুমি তো দেখি বড় মাপের চোর। আমার ঘরের দরজা কিভাবে খুললে তুমি? খেয়াল করলাম প্রফেসর গোসল করে সবেমাত্র বাথরুম থেকে বের হয়েছেন। আবারও একই দৃশ্য দেখতে হচ্ছে আমাকে, আর কি কি গড়তে চলেছে সব বুঝে গেলাম। সেকেন্ড খালিদ বলে উঠল, আমি আপনার টাইম মেশিনটা ব্যবহার করতে চাচ্ছি। তার কথা শুনেই প্রফেসর ভিক্টর বলে উঠলেন, হাউ ডিয়ার ইউ! একে তো চোরের মতো তালা ভেঙে ঘরে ঢুকেছো, আর এখন আমার সবচেয়ে মূল্যবান জিনিস ব্যবহার করতে চাইছো। ওয়েট ওয়েট ওয়েট, হোয়াট? তুমি আমার টাইম মেশিনের ব্যাপারে কি করে জানলে? সেকেন্ড খালিদ রাগী কণ্ঠে বলে উঠল, এবার আমার লাইফটা হেল করে দিয়ে এখন আমাকে চোর বলা হচ্ছে? প্রফেসর অবাক হয়ে বললেন, হোয়াট ডু ইউ মিন? কে তুমি? বুঝে গেলাম আমি এবার কী করতে চলেছে। সেকেন্ড খালিদ সুজোরে প্রফেসর ভিক্টরের নাকে ঘুষি মেরে তাকে বেডরুমের দিকে নিয়ে যেতে লাগলো। এটাই আমার সুযোগ। মেইন দরজাটা লাগিয়ে দিলাম ভিতর থেকে, যাতে আর কোনো অতীত বা ভবিষ্যতের খালিদ ভেতর থেকে আসতে না পারে। সেকেন্ড খালিদ বেডরুম থেকে বের হওয়ার আগেই ছুটতে লাগলাম টাইম মেশিনের দিকে। সুইচ টিপে দরজাটা খুলে ভিতরে ঢুকে গেলাম। গায়ের গড়িয়ে দরজা দিয়ে তাকাতেই দেখলাম সেকেন্ড খালিদ লিফটের দিকে তেড়ে আসছে। খপ করে দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগে মনে হলো সে আমাকে দেখে ফেলেছে, কিন্তু মুখ তো আমারও রুমাল দিয়ে বাঁধা। লেডি বয়েসটার টাইম সেট করতে বলতেই আমি আজকের বিকাল 5টা সেট করে দিলাম সময়টা। সেট বাটনে ক্লিক করতেই লিফটটা কাঁপাকাঁপি করে থেমে গেল। লিফটের দরজা খুলে যেতেই বুঝলাম এখন সময় বিকাল। বের হলাম সেখান থেকে। বেডরুমের দিকে যেতেই দেখলাম প্রফেসর ভিক্টর সেটা ভিতর থেকে বন্ধ করে রেখেছে। কান পাতলাম বেডরুমের দরজায়। ভেতরে নাক ডাকার আওয়াজ আসছে। মনে হলো লোকটা ঘুমাচ্ছে এই সময়ে। ঘড়িতে আরও একবার সময়টা দেখে নিলাম। ঘন্টার কাঁটা 5টা থেকে সরে যাচ্ছে। দ্রুত বাইরে থেকে বের হলাম মেইন দরজা খুলে। দৌড়াতে লাগলাম কালভার্টের দিকে। খালিদ এবং লিজা নিশ্চয়ই এসে যাবে এখন। কালভার্ট অতিক্রম করে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়লাম আমি। ঠিক তখনই খালিদ তার বাইকটা থামিয়ে দিল। পেছনে বসে আছে লিজা। শুরু হয়ে গেল তাদের কথোপকথন। কি হলো, থামলে কেন? নাকি পেট্রোল শেষ? এই জন্যই লোকে বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ফার্স্ট খালিদ রাগত স্বরে জবাব দিল, তোমার কি মনে হয় না তুমি একটু বেশি বেশি ভয় পাচ্ছ? আর পেট্রোল ভরপুর আছে, তুমি খামোখা ভয় করো না তো? ভয় পাবো না তো কি? আমি কখনোই আমার পরিবারের সাথে এমন দুঃসাহস দেখাইনি। তো আমি দেখিয়েছিলাম বুঝি? মাঝপথে থামলে কেন তাহলে? নাকি ডিসিশন বদলালে? না, তার দরকার নেই। জায়গাটার দিকে তাকিয়ে দেখেছো একবার? আমার মনে হলো তখন আমাদের ডিসিশনটা বদলে নেওয়াই ভালো ছিল। সময়ের এই পেচের ভেতরে আবদ্ধ হওয়া লাগতো না। তাহলে গাছের আড়ালে লুকিয়ে আমি তাদের অনুসরণ করতে লাগলাম। কি করে তাদের থামানো যায়? তাদের এখানে থাকাটা উচিত হবে না। একটু পরেই অন্ধকার ঘনিয়ে এলে খারাপ কিছু ঘটতে চলেছে সে সম্পর্কে তারা অবগত নয়। তাদের এইখানে থাকাটা মোটেই উচিত নয়। ঘড়ির দিকে তাকাচ্ছি আর ভাবছি এখন কি করব আমি? কি করে থামাবো টাইম ট্রাভেলের ঘটনাগুলোকে? আবারও সেটাই ঘটতে চলেছে যা পূর্বে ঘটেছিল। যে করেই হোক ঘটনাগুলো পরিবর্তন করতে হবে। ভাবতে ভাবতে অনেক সময় পেরিয়ে গেল। সময়টা এখন খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান। কিন্তু কিভাবে অতীত বা ভবিষ্যতের ঘটনাগুলো পরিবর্তন করে দেওয়া যায় সে সম্পর্কে আমি অবগত নই। আদৌ কি অতীত বা ভবিষ্যতের ঘটনা পরিবর্তন করা সম্ভব? আমি জানি না। তবে এটুকু নিশ্চিত যা ঘটবার তা ঘটবেই। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে লিজাকে বাঁচানো। লিজাকে আমার জন্য কিছুতেই খুন হতে দেওয়া যায় না। আমার ভুলের কারণেই লিজা খুন হয়েছে, আর তাকে যেভাবেই হোক আমার বাঁচানো উচিত। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ চলে গেল কালভার্টের মাঝখানে। লিজা এবং খালিদ সেখানে দাঁড়িয়ে আছে। আচমকা খালিদ লিজার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে খালের পানি দিয়ে চড়ে ফেলল। শুনতে পেলাম তাদের কথোপকথন। এ কি, আমার নতুন ফোনটা? বেঁচে থাকলে আবার নতুন ফোন কেনা যাবে? পাগলি মেয়ে, ফোন অন করে রেখেছিলে কেন? যদি আমাদের নাম্বার ট্র্যাক করে তাহলে ধরা পড়তে বেশি সময় লাগবে না। আর শিয়াব নিশ্চয়ই জেনে গেছে আমাদের পালানোর ব্যাপারে। শয়তানটা নিশ্চয়ই জেনে গেছে। আল্লাহ আল্লাহ করো যেন আমাদের ট্র্যাক না করে। খালিদের কথা শেষ হতেই লিজা বলে উঠল, তুমি জানো শিহাব আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, 2বার প্রপোজও করেছে আমাকে। ও আসলে কি চায়? ও তোমাকে ভালোবাসে না লিজা। ও এসব করেছে আমার সাথে শত্রুতা করে। কলেজ লাইফ থেকেই আমাদের শত্রুতা চলছে। আমার সব কিছুতে ওর ঠ্যাং ঢুকিয়ে দিতে চায়। এমনও তো হতে পারে ও আমাদের ফলো করছে।
আরে না, এত ভয় পাচ্ছ কেন? ওসব করবে না ও। আমরা যে পালিয়ে যাব এটা তো আমরা নিজেরাই জানতাম না, শিয়াব কি করে জানবে? তাদের কথাগুলো শুনছিলাম কালভার্টের প্রান্ত থেকে, একটা গাছের আড়াল থেকে। আসমকে খেয়াল করলাম, লিজা আমার দিকে তাকিয়ে আছে। টের পেয়ে নিজেকে লুকিয়ে ফেললাম। সর্বনাশ হয়ে যাবে তার আমাকে দেখে ফেললে। দ্রুত স্থান পরিবর্তন করে খালের পাশের জুপের আড়ালে লুকিয়ে পড়লাম আমি। কিন্তু তাদের কথোপকথন শুনতে পেলাম। খালিদ লিজার অবাক হওয়া দেখে জিজ্ঞেস করলো, আমার মনে হলো গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে। সে আমাদের ফলো করছিল, আমাদের দেখেই লুকিয়ে পড়েছে। খালিদ লিজার কথা শুনে অট্ট হাসি দিয়ে উঠল। হু হু করে হেসে নিয়ে বলল, ওরে পাগলি মেয়ে, তুমি এত ভীতু কেন? শিয়া বা অন্য কেউ কেন এখানে আসবে এত তাড়াতাড়ি? তুমি অতিরিক্ত ভয়ের কারণে হ্যালুসিনেশনের শিকার হয়েছ। তাছাড়া এখন অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই হয়তো ভুল দেখেছ। পাগলি মেয়ে কোথাকার। কিন্তু খালিদের কথা মানতে পারলো না লিজা। কেন মানলো না সেটা বুঝে গেলাম আমি। তখন লিজা আসলে ভুল কিছু দেখেনি। আমি যদি তখন লিজার কথাগুলো গুরুত্ব দিতাম, তাহলে তখনই আমার ভবিষ্যৎ সত্তাগুলোকে পেয়ে যেতাম। লিজা আমাকে স্পষ্ট দেখেছে, তাই জোর গলায় বলল, না, আমি স্পষ্ট দেখেছি কেউ একজন লুকিয়েছে গাছের আড়ালে। আচ্ছা তাহলে চলো সত্য উদ্ঘাটন করা যাক। গিয়ে দেখা যাক গাছের আড়ালে কে। তারা গাছের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি গাছের আড়াল থেকে নিজেকে জোপের আড়ালে নিয়ে এসেছি, তাই নিশ্চিন্ত। কারণ আমি আগে থেকেই জানি কী ঘটবে এখন। তারা আমাকে দেখতে পাবে না, এটুকু আমি নিশ্চিত। গাছের কাছাকাছি এসে দুজনেই গাছের পেছনে উপরে নিচে তাকিয়ে কাউকে দেখতে পেল না। লিজাকে উদ্দেশ্য করে খালিদ বলল, পাগলি মেয়ে, বলেছিলাম না খামোখা ভয় পাচ্ছিলে? তুমি আসলে সেই শুরু থেকে ভয় পাচ্ছ। অতিরিক্ত ভয়ের কারণে এমন উল্টাপাল্টা দেখছো। এত ভয় নিয়ে কি প্রেম করা যায়? লিজা মাথা নিচু করে কোমল কণ্ঠে বলল, সত্যিই তো, কেউ ফলো করছে না তো। না রে বাবা, এত ভয় পেও না, আমি আছি তো। কেমন পচে একটা গন্ধ আসছে। মনে হচ্ছে কোনো সাপ মরে পচে গেছে ঝোপঝাড়ের ভিতরে। চলো আমরা কালভার্টের ওখানে যাই, ওখানে কোনো গন্ধ নেই। ওরা আবারও কালভার্টের মাঝখানে চলে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আমার পায়ের নিচে কিছু একটা অস্তিত্ব অনুভব করলাম। চোখ দুটো সেদিকে ঘোরাতে দেখলাম আমার পা একটা মাথার খুলির উপরে। একটু পরেই আমার আরও অবাক হওয়ার পালা। অনেকগুলো লাশের স্তূপ করে রাখা এখানে। পোকামাকড় ঘোরাঘুরি করছে পচা গলা লাশের উপর। নাকি তীব্র পচা একটা গন্ধ চলে এলো। মুখের রুমালটা আরও শক্ত করে বেঁধে নিলাম যাতে না খেয়ে গন্ধটা না আসে। একটা লাশ দেখে মনে হলো সেটা এখনও পচেনি। লাশটার দিকে এগিয়ে যেতেই দেখলাম লাশটা আর কারো নয়, এটা লিজার লাশ। একটু পরে আরও অবাক হলাম যখন বুঝতে পারলাম প্রতিটা লাশই লিজার লাশ। মাথাটা চক্কর দিয়ে উঠলো আমার। প্রতিবার টাইম ট্রাভেল করার পর প্রতিটা জিনিস কপি হতে থাকে, কিন্তু সেটা শুধু সেই সময়ে। নির্দিষ্ট সময়ের আগে তার অস্তিত্ব কিভাবে থাকতে পারে? তাহলে ঠিক কতবার আমি টাইম ট্রাভেল করে লিজাকে খুন করেছি? এতগুলো লাশ কীভাবে জমা হলো এখানে? প্রত্যেকবার খুন করার পর লিজার লাশটা যখন কালভার্ট থেকে নিচে ফেলে দিই, তখন সেটা পানিতে না পড়ে পাড়ের ঘা ঘেঁষে লাশের স্তূপে জমা হয়েছে। আর গন্ধটা এখান থেকে আসছে। আজ রাতে আবারও খুন হতে যাচ্ছে লিজা। আরও একটা লাশ জমা হবে এই স্তূপে। ও মাই গড, দেরি হয়ে যাচ্ছে। আমি ঠিক কতবার টাইম ট্রাভেল করেছি সেটার হিসাবই এখন নেই। সব কিছুর মূলে এই টাইম মেশিন। আমার এখন টাইম ট্রাভেল থামিয়ে দিতে হবে। লাশের স্তূপ থেকে উঠে গিয়ে কালভার্টের ওপরে তাকাতেই দেখলাম খালিদ আর লিজা পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছে। হাত গড়িতে তাকাতেই দেখলাম ঘন্টার কাঁটা 8টা ছুঁই। সোজা খালের পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করলাম। খাল পার হয়ে বাড়িটার দিকে ছুটতে লাগলাম। যেভাবেই হোক টাইম মেশিনটা ধ্বংস করে দিতে হবে। সেটা করতে পারলেই টাইম ট্রাভেল থেমে যাবে, বেঁচে যাবে খালিদ আর লিজা। নিজের কথা বাদ দিলাম আমি। আমার অতীত সত্তা লিজার সাথে বেঁচে থাকুক, এটাই এখন আমার চাওয়া। বাড়িটার দিকে ঢুকতে যাব, ঠিক সেই মুহূর্তে ঘড়িটার দিকে তাকাতেই দেখলাম 8টা বেজে গেছে। অন্য এখন সেকেন্ড খালিদ এবং থার্ড খালিদ লিফট থেকে বেরিয়ে আসবে একই সাথে। তড়িঘড়ি করে চলে গেলাম বাড়ির জানালার দিকে। ভেতরে তাকিয়ে দেখতে লাগলাম কি করতে চলেছে। থার্ড খালিদ লিফট থেকে বের হয়েই বুঝতে পারলো সেকেন্ড খালিদও এখনই বের হয়ে আসবে লিফট থেকে। তাই সে প্রফেসর ভিক্টরের বেডরুমের দিকে যেতে লাগলো। সেকেন্ড খালিদ বের হয়ে বুঝে গেল থার্ড খালিদের অবস্থান। সে বেডরুমের দিকে যেতে যেতে বলে উঠল, চেষ্টা ভালো ছিল প্রফেসর, কিন্তু আমি বুঝে গেছি আমার জীবন মরণের সমস্যার মধ্যে এমন বোকা বানানোর মজা না করলেও পারতেন। আপনার বিড়াল তাড়ানো শেষ হয়নি এখনও? লুকিয়ে না থেকে বেরিয়ে আসুন। বুঝে গেলাম আমি। প্রফেসর ঘুম থেকে উঠে এখন শাওয়ার নিচ্ছে। বেডরুমের দরজা নিশ্চয়ই খুলে রেখেছে ভুল করে। কথাটা শেষ না হতেই দরজার ধূপধাপ আওয়াজ পেলাম।
থার্ড খালিদ দুপদাপ আওয়াজ তুলে মেন দরজা থেকে বের হয়ে গেল। সেকেন্ড খালিদও তখনই একটা চুরি হাতে নিয়ে তার পিছন নিতে লাগলো। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এ কি করছে? আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে যা পূর্বে করেছিল। আমি পালানোর প্রস্তুতি নেওয়ার আগেই সেকেন্ড খালিদ আমার পিঠে চুরি ঢুকিয়ে দিল সজোরে। বেতায় কুকিয়ে উঠলাম আমি। আরও একবার একই জায়গায় ছুরির আঘাতটা অসহ্য যন্ত্রণার সৃষ্টি করেছে। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলছি। টাইম ট্রাভেল করে আসা সেকেন্ড খালিদ আবার হুঙ্কার করে বলে উঠল, কি বলেছিলে তখন শিহাব? এখন কথাটা ফেরত নেবার সময় হয়েছে। এখন সময়টা আমার জন্যই গুড, ব্যাড ফর ইউ। বল লিজা কোথায়? এটা ছিল আমার প্রথম ট্রাভেল। এই সময়ে আমি জানতাম না আমি টাইম ট্রাভেল করে অতীতে এসেছি। নিশ্চয়ই এখন সেও জানে না সে অতীতে আছে। আমি কি করে তাকে বোঝাবো এখানে কোনো শিহাব নেই, এখানে তারই অতীত আর ভবিষ্যৎ সত্তাগুলো ঘোরাফেরা করে তাকে হয়রান করছে। আমার বেজা কাদামাকা শরীর দেখে চেনারও উপায় নেই আমিই সে। বারবার নিজেকে শিহাব ভেবে ভুল করে এসেছি আমি। এখানে আমি ছাড়া আর কেউ নেই। কথাগুলো বলার শক্তি না পেয়েও কোনো মতে ভাঙা গলায় উত্তর দিলাম, আমি শিহাব নই। কথাটা শুনে চমকে উঠে ছেড়ে দিল আমাকে। শিহাব নও? তাহলে নিশ্চয়ই শিহাবের চামচা। যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু একথা সত্যি, এটা আমাদের জীবনের সবচেয়ে খারাপ সন্ধ্যা। ইয়েস, আই নো দ্যাট। কিন্তু আমার জন্য নয়, শুধু তোমার জন্য। আর সন্ধ্যাটাকে খারাপ করছো তুমি নিজেই। বল কুত্থার বাচ্চা শিহাব কোথায়? আর কতজনের দল নিয়ে আমাকে মারতে এসেছিস? সব কটাকে মেরে ফেলবো আজ। কথাটা শেষ না হতেই পাশের যুগ থেকে এক ছেলতে টর্চের আলো এলো। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই যুগের আড়াল থেকে পায়ের আওয়াজ আসতে লাগলো। আবারও কেউ দৌড়ে পালাচ্ছে। বুঝে গেলাম আমি থার্ড খালিদ। আমি টর্চের আলো ফেলছিলাম তখন। আমার পিঠ থেকে চুরিটা বের করে ফার্স্ট খালিদ হুঙ্কার করে বলে উঠল, নিশ্চয়ই শিহাব। আমি আর তাকে ছাড়ছি না। পালিয়ে লাভ নেই, সবাইকে মারবো আজ। সেকেন্ড খালিদ কালভার্টের দিকে ছুটল আর থার্ড খালিদ ছুটল খালের ভেলাটার দিকে। বুঝতে পারলাম কি ঘটতে চলেছে। আসলে সন্ধ্যাটাকে আমি নিজেই খারাপ করে ফেলছি। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ সন্ধ্যা। ভেরি ভেরি ব্যাড। মাথাটা মাটির সাথে লেপ্টে রেখে দিলাম। শরীরে একদম শক্তি নেই। ঠিক সেই মুহূর্তে কানে এলো বুলেটের শব্দ। নিশ্চয়ই থার্ড খালিদ সেকেন্ড খালিদকে আক্রমণ করতে গিয়ে লিজাকে খুন করে দিয়েছে। এসবই তো ঘটবে এখন। আর চতুর্থ খালিদ হিসাবে আমার এখন কিছুই করার নেই। অর্ধমৃত শরীর নিয়ে শুধু ঘটনাগুলো পুনরাবৃত্তি অনুভব করতে লাগলাম মাটিতে শুয়ে। একটু পরে সেকেন্ড খালিদ প্রমাণ লুপাট করে বাড়িটার দিকে ছুটে এলো। সে বাড়িটাতে ঢুকতেই দেখলাম থার্ড খালিদও তার পিছনে তাকে অনুসরণ করছে। সে নিশ্চয়ই ফার্স্ট খালিদের মৃতদেহটা ভেলার পাশে দেখেছে। সেই মুহূর্তে প্রফেসর ভিক্টরের মুখোমুখি দেখা হলো সেকেন্ড খালিদের। সেকেন্ড খালিদের সাথে ভিক্টরের কথা কাটাকাটির পর ঘুষির শব্দ হলো। আমি শুধু তাদের কথোপকথন শুনতে পেলাম। এখন এই সুযোগে থার্ড খালিদ টাইম মেশিনে ঢুকে যাবে। বাড়ির দরজাটা লাগিয়ে দিল সে। চুপি চুপি টাইম মেশিনে ঢুকে সে চলে যাবে বিকেল 5টায়। আর সেকেন্ড খালিদ থার্ড খালিদের অবস্থানে অর্থাৎ রাত 8টায় চলে যাবে। সেখানে চলে আসবে সেকেন্ড খালিদ। আবারও একই ঘটনা ঘটবে তাদের সাথে। কিন্তু এখন সময় রাত 9টার দিকে গড়াচ্ছে। ঘড়িটার দিকে এক নজর তাকিয়ে চোখটা বন্ধ হয়ে এলো আমার। চোখ খুললাম কলিং বেলের শব্দে। মাথাটা তুলে তাকাতেই দেখলাম ফার্স্ট খালিদ অর্থাৎ যে সেকেন্ড খালিদের শিকার ছিল সে খাল পাড় থেকে উঠে এসেছে। রক্তাক্ত শরীরটা কলিং বেলের ছাপ দিয়েই ধূপ করে নিচে পড়ে গেল। দৃশ্যটা দেখে জানালার দিকে এগিয়ে গেলাম আমি। হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে দেয়ালে হেলান দিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম প্রফেসর ভিক্টর তার নাকে ব্যান্ডেজ করতে ব্যস্ত। উনি কলিং বেলের শব্দ পেয়ে দরজার দিকে ছুটলেন। গিয়ে দেখলেন রক্তাক্ত খালিদকে ভিতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দিলেন। আমার মাথায় একটা চিন্তা ঘুরতে লাগলো। যেভাবেই হোক টাইম মেশিনে পৌঁছাতে হবে। টাইম মেশিনটাই সকল নষ্টের মূলে। কিন্তু ভাবতে ভাবতে আবারও মাটিতে লুটিয়ে পড়লাম। শরীরে আর কোনো শক্তি পাচ্ছি না। নিস্তেজ হয়ে যেতে লাগলো শরীরটা। কতক্ষণ সজ্ঞানহীন ছিলাম আন্দাজ করতে পারলাম না। জ্ঞান ফিরিয়ে বললাম শরীরে শক্তি পাচ্ছে হালকা। আর দেরি করলাম না, কোনো মতো উঠে দাঁড়ালাম। আজকে যে পারতেই হবে। উঠে মেন দরজার দিকে চলে গেলাম। নিশ্চয়ই কলিং বেল বাজালে প্রবেশের দরজা খুলে দেবে। দরজার সামনে খুজু হয়ে দাঁড়িয়ে কলিং বেলে সুইচ একবার চাপ দিলাম। কেউ দরজা খুলে দিল না। আবারও একটা চাপ দিলাম। না, কোনো সাড়া পাচ্ছি না ভেতর থেকে। হাত ঘড়িটার দিকে তাকালাম। ঘড়িতে 11:30 বেজে গেল। নিশ্চয়ই ফার্স্ট খালিদার প্রফেসর এখন টাইম ট্রাভেল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেতে লাগলাম প্রফেসরের বেডরুমের জানালার দিকে। গিয়ে দূর থেকে তাকাতেই দেখলাম তারা একে অপরের সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছে। আর প্রফেসর ভিক্টর টাইম ট্রাভেলের ব্যাপারটা জানাচ্ছে।
আমি তাদের কথোপকথন শুনতে পাচ্ছি না, কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি। মুখ থেকে বেজা রুমালটা খুলে দূরে ছুঁড়ে মারতি একটা কটু গন্ধ নাকে এলো। পাত্তা দিলাম না সেটার। উদ্দেশ্য এখন বাইরের ভিতরে প্রবেশ করার। ফার্স্ট খালিদ প্রফেসরের দেওয়া শার্টটা পরে নিল। বেডরুমে লাইটটা অফ করে তারা দুজনে লিফটের দিকে যেতে লাগলো। কথা বলতে বলতে জানালার দিকে চোখ যেতেই দেখলাম এই ঘরের জানালায় গ্রিল নেই। এটাই আমার সুযোগ। আশেপাশে তাকাতেই একটা ভাঙ্গা ইটের টুকরো পেয়ে গেলাম। সুজোরে জানালার গ্লাসটা ভেঙে ফেললাম, ঢুকে গেলাম ভিতরে, লুকিয়ে পড়লাম দরজার আড়ালে। এবার শুনতে পেলাম প্রফেসরের কণ্ঠস্বর। ফার্স্ট খালিদকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, 2 দিন ধরে একটা বিড়াল খুব চালিয়ে মারছে, নিশ্চয়ই বিল্লিটারই কাজ। আমি ওকে তাড়িয়ে আসছি। প্রফেসর বেডরুমের দিকে আসতে লাগলেন। জানালার দিকে গিয়ে দেখলেন সেটা ভেঙে পড়ে আছে। দরজার পাশের দেওয়ালের দিকে এসে লাইটের সুইচটা অন করে দিতেই আমাকে দেখে চমকে উঠলেন প্রফেসর। বললেন, এই কি মিস্টার খালিদ, আপনি আসছেন কেন রুমে? আপনি লিফটে চলে যান, আমি বিড়ালটাকে তাড়িয়ে আসছি। আমি প্রফেসরের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালাম না, বরং দরজার আড়াল থেকে লক্ষ্য করলাম প্রফেসরের পেছনে আসা ফার্স্ট খালিদ কথাটা শুনে লিফটের দিকে চলে যাচ্ছে। আবার আমি তার লিফটে প্রবেশ করার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। আর প্রফেসর আমার উদ্দেশ্যে আবারও বলে উঠলেন, আপনি লিফটের দিকে যান, আমি আসছি এক্ষুনি। বুঝে গেলাম ব্যাপারটা। তাহলে টাইম টেবিল শুরুর আগে গ্লাস ভাঙ্গা বিল্লিটা আমারই ভবিষ্যৎ সত্তা ছিল, যেটা এখন আমি বর্তমানে। আর প্রফেসর তখন কথাগুলো আমাকে বলেছিল আমার ভবিষ্যৎ সত্তাকে। ফার্স্ট খালিদ টাইম টেবিল করার জন্য লিফটে প্রবেশ করলো। এখন সে আবারও রাত 8টায় চলে যাবে। লিফটের দরজা বন্ধ হতেই রাগে গজগজ করতে লাগলাম আমি। প্রফেসর আমার বেজা শরীরের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার শরীর ভিজে গেল কি করে? সেখানে কাদা লাগলো কি করে? আচ্ছা যাই হোক, চলুন লিফটের দিকে। প্রফেসরের মুখে কথাগুলো শুনে সজুরে একটা ঘুষি মেরে প্রফেসরকে নিচে ফেলে দিয়ে বলে উঠলাম, এখন এটাকে কিভাবে থামাতে হয় বল আমাকে। সময়ের বেড়াজালে তুই আমাকে আবদ্ধ করেছিস। আমি এখন অনেক ক্লান্ত। সময়ের সাথে পাল্লা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। বলে দে আমাকে কিভাবে এটাকে থামাতে হয়, না হলে তোর টাইম মেশিন আমি ধ্বংস করে দেব। প্রফেসর অবাক চোখে আমার দিকে তাকাতে তাকাতে উঠে বসতে লাগলেন। তারপর বলে উঠলেন, এই মিস্টার খালিদ, আপনি কি পাগল হয়ে গেলেন? মদ খেলাম আমি, আর মাতলামি দেখে আপনি করছেন। আপনি তো এখনো টাইম ট্রাভেল শুরুই করলেন না, ক্লান্ত কেন হতে যাবেন? আমি টাইম ট্রাভেল করতে করতেই এখানে পৌঁছে গেছি। বুঝেছি, আপনি আবারও মজা করছেন। আমাকে এপ্রিল ফুল বানাতে চাইছেন। আমার চোখের দিকে তাকান, দেখে কি মনে হচ্ছে আমি মজা করছি? প্রফেসর আমার কথায় হাসতে লাগলো, যেন আমি মজা করছি তার সাথে। অবশ্য বিশ্বাস না করে এর কথা, কেননা উনি এ ব্যাপারে অবগত নয়। উনি এখনও জানে না খালিদ এখনও টাইম ট্রাভেল শুরু করেনি, কিন্তু তিনি এটা জানে না সবকিছু একটা লুপের ভেতর দিয়ে গড়ে চলেছে। আর এই লুপ তার জন্য সৃষ্টি হয়েছে। তার এই টাইম মেশিনের জন্যই এত বাজে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমার সাথে। আর আমার লাইফটা হেল বানিয়ে দিয়ে উনি এখন হাসছে, মজা করছে, ঠাট্টা করছে। রাগে শিউরে উঠলাম আমি। জানলার ভাঙ্গা কাছের টুকরো নিয়ে সজোরে ঢুকিয়ে দিলাম প্রফেসরের বুকে। আমার জীবনটা কোনো মজা করার বস্তু নয়। প্রফেসর কিছু বুঝে ওঠার আগেই কাছের টুকরো ভিড়ে গেল তার শরীরে। নিচে দুপ করে পড়ে গেল প্রফেসর। মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো। একদম হার্ট বরাবর আঘাত করেছি। জানলা দিয়ে লাশটা বাইরে নিয়ে গেলাম। লাশটা একটু দূরে ফেলে দিতেই দেখলাম একটু দূরে লাশের স্তূপ। তখন সেখান থেকেই আসছিল কটু গন্ধ। বুঝে গেলাম এখানে আমি প্রথমবার নই, এখানে আমি আগেই এসেছি আর প্রফেসরকে খুন করেছি ভার। সবগুলো প্রফেসরের লাশ। লাশের স্তূপ থেকে চোখ সরিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলাম। সময়ের এই লুপ থেকে আমাকে বের হতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব উপায় খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই এর কোনো সমাধান রয়েছে। আবারও জানালা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। এমন কিছু নিশ্চয়ই আছে যা আমাকে জানাবে কিভাবে এই লুপ থেকে বের হতে হয়।